ওকে, তো সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। স্যার। আচ্ছা, তো আমরা গত ক্লাস পর্যন্ত আমাদের ক্যাট ইন দ্য রেন শেষ করেছি এবং তার মাধ্যম দিয়ে প্রোজের যে নন ফিকশনের শর্ট স্টোরিগুলো ছিল সেগুলো শেষ হলো। এর আগে আমরা প্রোজের ইয়েগুলো শেষ করেছি, এসেগুলো শেষ করেছি, তাই না? এখন শুধু বাকি থাকলো হচ্ছে আমাদের নভেলটা। তো বলছিলাম কি, নভেলটা আমি হয়তো বা সামারি বা চ্যাপ্টার ওয়াইজ সংক্ষেপে একটু পড়াবো, পুরো টেক্সটটা পড়ানোর সুযোগ নেই। তাছাড়া মনে হয় আমাদের সব কিছুরই টেক্সট পড়া হয়েছে, তাই না? সবই তো আমরা পড়েছি নাকি? জি স্যার। হ্যাঁ। স্যার। এবং আশা করা যায় এখনও তোমরা 3-4 মাস সময় পাবা, যে 3-4 মাসে তোমরা এখন প্রিপারেশনটা নিতে পারবা পরীক্ষার জন্য, কারণ একবার পড়া হয়েছে মানে সম্পূর্ণ কোর্স সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে। দেখো, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে পারে সবই শেষ হয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু কতজন তোমরা যুক্ত হয়েছিল আর বাকিগুলো গেল কই? সবাই ঠিক আছে? মানে সবাই আমরা খুব তাড়াহুড়ো করি, হ্যাঁ, খুব তাড়াহুড়ো করি। এত তাড়াহুড়ো করি যে মনে হয় যেন পড়াশোনাটা খুব সহজ জিনিস, এক সপ্তাহের ভিতরে তোমাকে সব পড়িয়ে দেওয়া সম্ভব। প্রথম দিকে হয়তো আজ থেকে 6 মাস আগে যেমনটা অনুভব হচ্ছিল যে খুব কঠিন, পারবো না, ওয়ার্ডগুলো কঠিন লাগতেছে, সেরকমটা নিশ্চয়ই এখন আর নেই। হ্যাঁ, এখনও যে খুব সহজ হয়ে যাবে তা না। তুমি এখন যতদিন পড়াশোনা করো ততদিন কঠিন লাগবেই, কিন্তু প্রথম দিকে যেমনটা মনে হয় যে আমি পারবো না, আমি বুঝতেছি না, সেগুলো কিন্তু 3-4 মাস 5 মাস চলে যাওয়ার পরে ওটা কিন্তু আস্তে আস্তে সহজ হতে থাকে। এবং তুমি যখন একবার রিডিং একবার পড়া হয়েছে, দ্বিতীয়বার যখন পড়তে যাবো তখন কি আর ওই কঠিন লাগবে বলো? হুম। না স্যার। হ্যাঁ। কিন্তু আমরা অতিমাত্রায় একটু লাফালাফি করি, হ্যাঁ, এত লাফালাফি করি যে আমরা দৌড়ে বেড়াই এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে। ঠিক আছে, তো এ পড়ি সে পড়ি, কোনোটা কমপ্লিট করি না। এইভাবে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করি আলটিমেটলি, এছাড়া কিছুই না। তো যাই হোক, তো তোমরা হয়তো আর 20-25 জন যে কয়জনই আছো রেগুলার, তো হয়তো আমাদের নভেলটা পড়ার পর আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে, যেহেতু সবগুলো কোশ্চেন আনসার আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি, এভাবেই দিয়ে যাব। তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা সবাই, ঠিক আছে? এখন জি নভেলটা স্যার। নভেলটা পড়তে হয়তো 3-4টা ক্লাস দেখি লাগতে পারে, আমরা ওগুলো একটু পড়ে নিই। স্যার আমাদের রিডিং স্কিলের পার্ট সি তো বাকি ছিল। ওটাতে বাকি আছে? ও আচ্ছা আচ্ছা। জি তাই না? স্যার। ও, তোমাদের বাকি আছে, তাহলে ওটা দেখতে হবে তো। হুম। জি স্যার, বাকি আছে। ও, হ্যাঁ, ওখানে রাইম স্কিম এগুলো তো মানে অনেক কিছু করা হয়নি ওখানে। হুম। পারছি, আচ্ছা আচ্ছা পুরাটাই আচ্ছা। বাকি আছে। অত খেয়ালই নাই। যেহেতু পোয়েট্রিটা পড়েছি, শেষ করেছি, তাতে পার্ট সি এর অনেক কিছু তোমাদের হয়ে যাবে। আচ্ছা, আমি শুধু সংক্ষিপ্ত যে সামারিটা সেটা নিয়ে কথা বলবো, বাকিগুলো তোমরা টেক্সট বা আমি শুধু ব্রিফ কোশ্চেন দিব এখান থেকে, আগে বলেছি এখান থেকে কোনো ব্রড কোশ্চেন বা অন্য কিছু দিব না, আর এটাকে এড়িয়ে গেলেও কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটা পার্ট রয়েছে এবং চ্যাপ্টার রয়েছে টোটাল 21টি সম্ভবত। 21টি চ্যাপ্টার রয়েছে, তো এর ভিতরে এনালাইসিস পার্টটা আমি পড়বো না, তোমরা সময় পেলে একটু পড়ে নিও। আমি শুধু চ্যাপ্টার ওয়াইজ যে সামারিটুকু সেটুকু পড়বো, আর চ্যাপ্টার ওয়াইজ যে অ্যানালাইসিস পার্ট এগুলো আমি এড়িয়ে যাব, হ্যাঁ। আচ্ছা, তো দেখো, চ্যাপ্টার ওয়াইজ সামারি, চ্যাপ্টার 1, তাহলে নভেলটার নাম হচ্ছে সাইলাস মার্নার, এবং এনার রাইটারের নাম কি বলো তো? জর্জ ইলিয়ট।
জর্জ এলিয়ট। ছেলে না মেয়ে? ছেলে। স্যার মেয়ে, ছেলে। স্যার মেয়ে স্যার। হুম। ওর অরিজিনাল নাম জানা আছে? জর্জ এলিয়টের অরিজিনাল নাম কি? এটা কিন্তু পরীক্ষাতে আসে। মেরি ম্যারিয়ান এভান্স, ঠিক আছে। দেখো ওনার এটা হচ্ছে ছদ্মনাম, পেন নেম, ঠিক আছে, জর্জ এলিয়ট। স্যার মেরি অ্যান ইভান। হ্যাঁ, ম্যারিয়ান এভান্স। এই যে দেখো, হ্যাঁ, এই যে হচ্ছে জর্জ এলিয়ট। এই যে, হ্যাঁ, দেখো বাই হার পেন নেম জর্জ এলিয়ট, এটা হচ্ছে তার পেন নেম। আর ম্যারি অ্যান এভান্স, ঠিক আছে তো, বা ম্যারিয়ান, এটা হচ্ছে তার অরিজিনাল নেম। হ্যাঁ, দেখো ম্যারিয়ান এভান্স। তো তিনি অনেকগুলো নভেল লিখেছেন, তার ভিতরে অ্যাডাম পেটি আছে, দ্য মিল অন দ্য ফ্লস, সাইলাস মার্নার, রোমোলা, ফেলিক্স হল্ট, দ্য র্যাডিক্যাল, মিডল মার্চ, হ্যাঁ, এগুলো অনেক নভেল, অনেকগুলো লিখেছেন তিনি। তো যাই হোক, আমরা নভেলটা একটু পড়া শুরু করি ধারাবাহিকভাবে। So the novel opens in the English countryside in the days when the spinning wheels hummed busily in the farmhouse. তাহলে নভেলটা শুরু হয়েছে এমন একটা এলাকাতে, কান্ট্রি সাইডে, যেখানে দিনটাই শুরু হয়, হ্যাঁ, ইন দ্য ডেইজ, সেই দিনে বা সেই সময়ের একটা নভেল, যে নভেলটাই দেখা যাচ্ছে কি, যে পুরো গ্রামে যে ফার্ম হাউসগুলো আছে, সেই ফার্ম হাউসগুলোতে সবসময় স্পিনিং হুইলের একটা হামিং সাউন্ড হতো। স্পিনিং হুইল কি কাজে লাগে বলো তো? সুতা কাটে। সুতা কাটাতে। তো মানে এখানে দেখানো হচ্ছে তাঁতিদের বসবাস এই এলাকাতে, হয়তো এই কান্ট্রি সাইডে বা এই এলাকাতে তাঁতিরা বসবাস করে, যেখানে তাদের হুইল আছে, তাদের তাঁত মেশিন আছে, উইভিং মেশিন আছে, যার মাধ্যমে তারা কাজ করে। ইন দিস এরা ওয়ান উড, তার মানে কি এখন কি আর এই তাঁতের কাজ খুব একটা হয় বলো? এখন কিন্তু করা যায় না। ইন দিস এরা, এটা এমন একটা যুগ, ওয়ান উড অকেশনালি এনকাউন্টার উইভার্স, মানে যে যুগে রাস্তায় বের হলে মাঝে মাঝেই তাঁতিদের সাথে দেখা হয়ে যায়। টিপিক্যালি পেল থিন মেন হু লুক লাইক দ্য রেমনানেন্টস অফ দ্য ডিজ ইনহেরিটেড রেস। এবং রাস্তায় দেখা হবে এমন 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 তাঁতিদের যারা হচ্ছে কি অনেকটা বিবর্ণ, মানে সারাদিন তাঁতের তাঁতের রুমে কাজ করার কারণে একদম পেল লাগে দেখতে, থিন, খাওয়া দাওয়া যেন নাই, লিকলিকে ভাব, এরকম দেখে মনে হবে কোনো যেন এক, হ্যাঁ, প্রাচীন কোনো বংশের থেকে, যেটা এখন আর চলে না, যে বংশের লোকজন এখন আর নেই, তাদের কিছু অবশিষ্ট এখনো বাকি আছে। মানে তাদেরকে এই বর্তমান যুগের মানুষের সাথে অনেক সময় মেলে না। হ্যাঁ, তাই বলছে বিসাইড দ্য হার্টি পিজেন্টস হু ওয়ার্ক ইন দ্য ফিল্ডস, এবং সাথে সাথে তুমি কৃষকদের সাথেও দেখা হবে। তার মানে কি ওই সময়ের দুটা সবচেয়ে জনপ্রিয় পেশা কি ছিল বলো? তাঁত আর কৃষিকাজ। হ্যাঁ, একটা হচ্ছে উইভিং, আর একটা হচ্ছে ফার্মিং, নাকি কৃষিকাজ। এই দুটা, এই দুই ধরনের মানুষের সাথে প্রায় রাস্তায় দেখা হয়ে যাবে যদি তুমি বার হতা ওই সময়। কারণ বিকজ দে পজেসড আ স্পেশাল স্কিল আর কি, হ্যাঁ, তাদের মধ্যে রয়েছে একটা অদ্ভুত একটা দক্ষতা। অ্যান্ড টিপিক্যালি হ্যাড এমিগ্রেটেড ফ্রম লার্জার টাউন্স, এবং তারা প্রধানত বড় বড় শহর থেকে এসেছে। উইভার্স আর ইনভেরিয়েবলি আউটসাইডার্স টু দ্য পিজেন্টস, তারা যেহেতু শহর থেকে গ্রামের দিকে এসেছে, তাই কৃষকরা হচ্ছে গ্রামের পরিচিত ব্যক্তি, কিন্তু উইভাররা প্রধানত হচ্ছে আউটসাইডার, মানে অন্য জায়গা থেকে এসে বসবাস করছে। এমন হুম দে লিভ, তাহলে পিজেন্টদের সাথে যখন উইভাররা বসবাস করে, তখন উইভাররা হচ্ছে এখানকার আউটসাইডার, ঠিক আছে তো, কৃষকদের কাছে। দ্য পিজেন্টস আর সুপারস্টিশিয়াস পিপল, আর কৃষকরা যেহেতু একটু শহর থেকে বসবাস করা মানুষ না, তারা গ্রামে বসবাস করে, তারা একটু কুসংস্কারচ্ছন্ন মানুষ, হ্যাঁ, অফেন সাসপিশাস অফ বোথ ক্লেভারনেস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড দেয়ার ইমিডিয়েট এক্সপিরিয়েন্স, এবং তারা প্রধানত ওই জ্ঞান বুদ্ধিকে মনে করে হচ্ছে সন্দেহজনক কোনো কিছু। কেউ যদি একটু ক্লেভার হয়, কেউ যদি একটু দক্ষ হয় কোনো কাজ, মানে জ্ঞান বুদ্ধিতে, হ্যাঁ, এক্সপার্ট হয়, তাহলে তারা মনে করে এই এদের দ্বারা কোনো ক্ষতি হতে পারে। এবং বিশেষ করে তাদের গ্রাম বাদে বাইরের যে আরো এক্সপিরিয়েন্স লোক আছে বা আরো অনেক কিছু জানার আছে, তারা সেটা জানতে খুব আগ্রহী ছিল না। কারা এটা, কারা ছিল এরকম মানুষ? কৃষকরা। কৃষকেরা। তারা কৃষিকাজ নিয়ে থাকতো, ওইটুকুর ভিতরে থাকতো। দাস দ্য উইভার লিভড আইসোলেটেড লাইফস, আর যেহেতু গ্রামে কৃষকদের সাথে তাদের খুব একটা মিলতো না, তাই প্রধানত উইভাররা এই গ্রামে এসে একটু বিচ্ছিন্ন জীবনযাপন করতো।
and often develop the eccentric habits that result from loneliness. আর একজন একা একই থাকতে থাকতে এক ধরনের যে অদ্ভুত আচরণ তৈরি হবে, সেই অদ্ভুত আচরণটা এই উইভারদের মধ্যে ডেভেলপ করতো। মানে একাকী থাকার কারণে মানুষের মধ্যে একটা অন্য ধরনের ভাবভঙ্গি সৃষ্টি হয়, যেটা এই উইভারদের মধ্যে ছিল। তো এরকম তাঁতিদের মধ্যে একজন ছিল হচ্ছে কে, সাইলাস মার্নার। হ্যাঁ, আর লিনেন উইভার অফ দিস সর্ট। তাহলে এই জাতীয় একজন মানুষ উইভার ছিল হচ্ছে সাইলাস মার্নার। সে কোন ধরনের তাঁত বোনাতো? লিনেন। লিনেন। তাই তো, এগুলো একটু খেয়াল রাখবা, কারণ ব্রিফ কোশ্চেনের জন্য। লিভস ইন আ স্টোন কটেজ, তাতে একটা মানে স্টোনের তৈরি একটা কটেজে থাকতো। নিয়ার আর ডেজার্টেড স্টোন পিট, মানে পরিত্যক্ত একটা, হয়তো স্টোনের যে পাথর তোলার যে কি হয় ওটাকে বলা হয় না, সিলেট টিলেট এগুলো দেখবে খুব পাথর সংগ্রহ করে, স্টোন পিট, তাই কুয়া টাইপের, যেখানে মাটি কেটে পাথর তোলা হয়। ইন দ্য ফিকশনাল ভিলেজ অফ র্যাবলু। তাহলে ভিলেজটার নাম কি? র্যাবলু, তাই তো। এই র্যাবলু গ্রামে এসে থাকে। দ্য বয়েজ অফ দ্য ভিলেজ আর ড্রন টু দ্য সাউন্ড অফ হিজ লুম। আর ওই যেহেতু তাতে যখন কাজ করে, লুম যে মেশিনটা আছে, ওই মেশিনের যে সাউন্ড হয়, ওই সাউন্ডগুলো দেখে মানে ছেলেমেয়েরা খুব আকর্ষিত হতো। অ্যান্ড অফেন পিয়ার থ্রু হিজ উইন্ডো উইথ বোথ অ অ্যান্ড স্কর্ন ফর হিজ স্ট্রেঞ্জনেস। এবং তারা ওই জানালা দিয়ে উকি মেরে দেখতো, হ্যাঁ, আশ্চর্য হয়ে দেখতো, এবং মাঝে মাঝে তাকে তার এই অদ্ভুত আচরণের জন্য ঠাট্টাও করতো, পাগল টাগল মনে করতো। সাইলাস রেসপন্স বাই গ্ল্যারিং অ্যাট দেম টু স্কেয়ার দেম অ্যাওয়ে। মাঝে মাঝে সে চোখ পাকিয়ে, হ্যাঁ, তাদের দিকে তাকাতো এবং তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতো। দ্য বয়েজ প্যারেন্টস ক্লেইম, এবং ওই ছেলেদের পিতামাতা মনে করতো যে সাইলাস হ্যাজ স্পেশাল পাওয়ার্স, যে সাইলাসের নাকি একটা বিশাল পাওয়ার আছে। সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি টু কিওর রুমেটিজম বাই ইনভোকিং দ্য ডেভিল। হ্যাঁ, যে ওই জাদু মন্ত্রর পাঠের মাধ্যমে, শয়তানি উদ্দেশ্যে, মানে ডেভিলের মাধ্যমে সে নাকি ওই রুমেটিজম মানে কি বাতরোগ নাকি সারতে পারতো। অলদো রেভলু ইজ ফেয়ারলি অ্যাফ্লুয়েন্ট, বলছে যদিও রেভলু গ্রামটা খুব একটা দরিদ্র ছিল না, বেশ সচ্ছল, অ্যাফ্লুয়েন্ট ছিল এবং অ্যাট্রাকটিভ ভিলেজ ছিল। ইট ইজ ফার ফ্রম অ্যানি মেজর রোডস, কিন্তু এই গ্রামের সাথে শহরের যে প্রধান প্রধান রাস্তা, ওদের সাথে কোনো লিঙ্ক ছিল না। শেল্টার্ড ফ্রম কারেন্টস অফ প্রোগ্রেসিভ থটস, বরং অনেক দূরে থাকতো। প্রোগ্রেসিভ থট মানে শহরের যে প্রোগ্রেসিভ, হ্যাঁ, বা হচ্ছে উন্নয়নশীল জ্ঞান বিজ্ঞানের থেকে অনেক দূরে একটা গ্রাম হচ্ছে এটা। এবং দ্য টাউন্স পিপল রিটেন ম্যানি প্রিমিটিভ বিলিভস। হ্যাঁ, এবং তারা কি করতো, টাউন্স পিপল রিটেন, এবং এইখানে যারা থাকতো এই গ্রামের সাথে রিলেটেড, তারা অনেক প্রিমিটিভ বিলিভস তারা কিন্তু কি করতো, ধারণ করতো নাকি, এখনো ওই পুরনো প্রাচীন চিন্তাভাবনা তাদের এখনো ছিল। ইন দ্য 15 years সাইলাস হ্যাজ লিভড ইন র্যাবলু। তাহলে কত বছর সে থাকছে গ্রামে? 15 ইয়ার্স, 50 বছর। কিন্তু এই 15 বছরের মধ্যে হি হ্যাজ নট ইনভাইটেড এনি গেস্ট ইনটু হিজ হাউস। সে গ্রামে কোনোদিন কাউকে দাওয়াত দেয়নি তার বাড়িতে। মেড অ্যানি এফোর্ট টু বিফ্রেন্ড আদার ভিলেজেস, এমনকি গ্রামের অন্যান্য মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করার মতো কোনো চেষ্টাও করেনি। অ্যান্ড অ্যাটেম্পটেড টু কোর্ট অ্যানি অফ দ্য টাউন্স উইমেন, এবং কোনো শহরের উইমেনকে, তাই তো, কোর্ট বা প্রেম করা বা বিয়ে করার জন্য যে অফার টফার করে, সেটাও করেনি কোনোদিন। সাইলাস রিক্লুসিভনেস হ্যাজ গিভেন রাইজ টু আ নাম্বার অফ মিথস অ্যান্ড রুমার্স অ্যামং দ্য টাউন্স পিপল। এবং ওই গ্রামে বা শহরে যারা থাকে, তার এই একাকিত্ব এক ধরনের গুজব যেন তাদের ভিতর ছড়িয়ে দিয়েছে এর সম্পর্কে, তাই না? ওয়ান ম্যান সুয়েটস হি ওয়ান্স স সাইলাস ইন আ সর্ট অফ ফিট। কেউ কেউ বলে যে সাইলাসকে নাকি একদিন, মানে ফিট বাজ, বুঝছো তো, ওই যে অজ্ঞান হয়ে যাওয়া নাকি ফিট হয়ে যাওয়া বলি না আমরা, হ্যাঁ, ওইরকম অবস্থা দেখছে। স্ট্যান্ডিং উইথ হিজ লিম স্টিফ অ্যান্ড হিজ আইস সেট লাইক আ ডেড ম্যানস, মানে দাঁড়িয়ে আছে কিন্তু একদম মৃত মানুষের মতো, হ্যাঁ, চোখ নড়তেছে না, একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এরকম ভাবে মানুষ তাকে দেখছে। মিস্টার ম্যাসি দ্য প্যারিস ক্লার্ক, অন্যদিকে প্যারিসের যে ক্লার্ক, এত প্যারিসের ক্লার্ক মানে কি, প্যারিসে কাজ করে এমন যে চাকর নাকি বা ক্লার্ক, তার নাম হচ্ছে কি, মিস্টার ম্যাসি। ম্যাসি, তাই তো। সাজেস্ট দ্যাট such episodes are caused by Silas' soul leaving his body to commune with the devil। হ্যাঁ, উনি আবার মনে করেন কি, যে সাইলাসের এইরকম যে ফিট হয়, এই ফিটটা নাকি হয় তার সোলটা তার বডি থেকে চলে গিয়ে ডেভিলের সাথে নাকি কমিউনিকেট করে। জিন পরি হিসাব করে না আমাদের এদিকে যেমন থাকে,
আমরা বিশ্বাস করি জিনে ভূতে প্রেতে বিশ্বাস করি নাকি, তো ওইরকম ওখানে ওইরকমটা ছিল যে তার আত্মাটা সোলটা বেরিয়ে গিয়ে ওই বডি ইয়া করে, হ্যাঁ, ডেভিলের সাথে নাকি কমিউনিয়ন করে। Despite this rumor, Silas is never persecuted because the townspeople fear him. তো এরকম বিশ্বাস থাকা সত্ত্বেও লোকজন কখনো তার সাথে এসে খারাপ আচরণ করেনি, কারণ লোকজন তাকে ভয় পাইতো, বিকজ হি ইজ ইনডিসপেন্সেবল। এবং এছাড়াও গ্রামে তার সে ছিল খুবই একজন মানে জরুরি ব্যক্তি, হ্যাঁ, খুবই অপরিহার্য ব্যক্তি, কারণ হি ইজ দ্য অনলি উইভার ইন টাউন। সে ছিল ওই টাউনের একজন উইভার। অ্যাজ দ্য ইয়ার পাস, আর যেহেতু সময় আস্তে যত পার হয়ে যেত, local lore also begins to hold that Silas' business has enabled him to save a sizable hoard of money. হ্যাঁ, লোর মানে কি গল্প, লোকমুখে প্রচলিত থাকে যে, বা লোকমুখে এটা চলছে যে সাইলাস যে বিজনেসটা করে এই বিজনেসের কারণে তার নাকি প্রচুর টাকা পয়সা জমে গেছে। হ্যাঁ, সিজেবল, তাই তো, মানে কি, মানে সিজ করার মতো নাকি, বা একটা অ্যামাউন্ট, বেশ বিশাল অ্যামাউন্ট তার কিন্তু জমে গেছে। বিফোর সাইলাস কেম টু রেবলু, তবে রেবলুতে আসার আগে হি লিভড ইন আ টাউন টু দ্য নর্থ, সে উত্তর দিকের একটা টাউনে থাকতো। হোয়েন হি ওয়াজ থট অফ আ ইয়ং ম্যান অফ এক্সাম্পলারি লাইফ অ্যান্ড আর্ডেন্ট ফেইথ, তাহলে এই গ্রামে আসার আগে সে অন্য একটা গ্রামে থাকতো নাকি, সে একটা শহরে থাকতো, এবং সেই শহরে সে কিন্তু এরকম একজন একাকিত্ব মানুষ ছিল না, সে কিন্তু ছিল ঠিক অন্যান্য মানুষের মতোই, তার নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ছিল এবং জীবনটা বেশ এক্সাম্পলারি, একদম মানে কি তুলনামূলক ভালো একটা লাইফ সে লিড করত। দিস টাউন ওয়াজ ডমিনেটেড বাই আ স্ট্রিক্ট রিলিজিয়াস সেক্ট দ্যাট মেট ইন আ প্লেস কল্ড ল্যান্টেনিয়ার্ড, এবং সে যে শহরে থাকতো আগে, সে শহরের মানুষের একটা মানে কি বলে স্ট্রিক্ট একটা রিলিজিয়াস সেক্ট তারা মেনটেন করতো, মানে কি বিশ্বাস তারা মেনটেন করতো। দ্যাট মেট ইন আ প্লেস কল্ড ল্যান্টেনিয়ার্ড, এবং যেখানে মানুষগুলো তাদের ধর্মীয় উদ্দেশ্যে ল্যান্টেনিয়ার্ড নামে একটা প্লেসে কি করতো, তারা সাক্ষাৎ করতো। তো ডিউরিং ওয়ান প্রেয়ার মিটিং, তো এরকম একটা প্রেয়ার মিটিং এর সময় সাইলাস বিকাম আনকনশাস, সাইলাস একদিন অজ্ঞান হয়ে গেল, মানে এরকম তারা, এটা হচ্ছে একটা মৃগী রোগের, তাই তো, একটা সিমটম, যে কি করতো মাঝে মাঝে সে এরকম আনকনশাস হয়ে যেত, অ্যান্ড রিজিড, এবং একদম শক্ত হয়ে যেত, হ্যাঁ, যেন মারা গেছে এরকম আর কি, ফর মোর দ্যান অ্যান আওয়ার, অ্যান্ড এভিডেন্ট দ্যাট হিজ ফেলো চার্চ মেম্বার্স রিগার্ডেড অ্যাজ ডিভাইনলি ইন্সপায়ার্ড। তখন তো মানুষের এইসব সম্পর্কে জ্ঞান ছিল খুব কম, যেটা কি নির্দেশ করে, তো তৎকালীন সময়ে ওই চার্চের মানুষরা মনে করতো যে তার উপরে হয়তো পবিত্র আত্মা ভর করেছে, হ্যাঁ, ডিভাইন কোনো পাওয়ার হয়তো তার উপরে ভর করেছে, এই জন্য সে এরকম হয়ে আছে। However, Silas' best friend at the time, William Dane, a seemingly equally devout but arrogant young man, হ্যাঁ, সেও ওরকম ধর্মীয় বিশ্বাসী ছিল, উইলিয়াম ডেন নামে তার ফ্রেন্ড আর কি, বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, সে কি করতো যে দ্যাট সাইলাস ফিট মাইট হ্যাভ রিপ্রেজেন্টেড আ ভিজিটেশন ফ্রম দ্য ডেভিল রাদার দ্যান ফ্রম গড। কিন্তু তার ওই ফ্রেন্ড, তাহলে এটা কি অরিজিনাল ফ্রেন্ড ছিল, তার ভালো ফ্রেন্ড ছিল বলো, লোকজন তাকে ভালো মনে করতো সাইলাসকে, সে বলতো না এরকম ডিভাইন কোনো পাওয়ার না বা গড থেকে আসা কোনো পাওয়ার তাকে ভর করেনি, বরং এটা ছিল তার ডেভিলের উদ্দেশ্য, ডেভিল নাকি তাকে এসে ভিজিট করতো। ঠিক আছে, সরি আমি একটু আসতেছি। সরি, আচ্ছা, তাহলে সাইলাস ফিট মাইট হ্যাভ রিপ্রেজেন্টেড আর ভিজিটেশন ফ্রম দ্য ডেভিল, যে কোনো ডেভিল হয়তো আসে, গড না, হ্যাঁ, এরকম। ট্রাবল বাই দিস সাজেশন, সাইলাস আস্কড হিজ ফিয়ান্সে, ফিয়ান্সে মানে কি বলো তো, যার সাথে বিয়ে ঠিক থাকে, হ্যাঁ, আ ইয়াং সার্ভেন্ট নেমড সারা, তাহলে তার বন্ধুর নাম হচ্ছে কি উইলিয়াম ডেন, তাই তো, আর তার ফিয়ান্সের নাম কি সারা। 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 সাইলাস তাও এরকম কথা যখন বললো, সবাই বলা বলি করতেছে যে তাকে শয়তান ভিজিট করে, তখন সে তার ফিয়ান্সেকে বললো যে তুমি যদি পারো, ইফ শি উইশড টু কল অফ দেয়ার এনগেজমেন্ট, হ্যাঁ, যে তুমি বাতিল করতে পারো, কল অফ মানে কি বাতিল করা। দো সারা সিমড এট ফার্স্ট ওয়ান্ট টু, শি ডিড নট, হ্যাঁ, প্রথম দিকে চাইলেও সে অবশ্য এনগেজমেন্টটা বাতিল করেনি, তাই তো। ওয়ান নাইট সাইলাস স্টেইড আপ টু ওয়াচ ওভার দ্য সিনিয়র ডেকন অফ ল্যান্টেনিয়ার্ড, এটা কি বর্তমানে ঘটনা বলা হচ্ছে না এখানে র্যাবলুতে আসার আগের ঘটনা বলা হচ্ছে? আগের ঘটনা, আগে। সবাই কি বুঝতে পারতো সেই যে এখন সে সারা উইলিয়াম ডেন এগুলো কিন্তু তার বর্তমান অবস্থা না, আগের অবস্থা, যে যখন সে অন্য একটা শহরে থাকতো, কেন সে ওই স্যার হ্যাঁ, ওই শহর থেকে পরে সে গ্রামে চলে আসে, হ্যাঁ হ্যাঁ, দুঃখ পেয়ে।
তাই বলছে ওয়ান নাইট সাইলাস স্টেড আপ টু ওয়াচ ওভার দ্য সিনিয়র ডেকন অফ ল্যান্টেনিয়ার। তার সিনিয়র একজন ডেকার, তিনি হয়তো অসুস্থ ছিলেন, যে হু ওয়াজ সিক, তো দায়িত্ব ছিল যে তাকে দেখতে হবে, পাহারা দিতে হবে, হ্যাঁ, দেখভাল করতে হবে। তো সাইলাসের দায়িত্ব ছিল। উইলিয়াম ওয়েটিং ফর উইলিয়াম টু কাম ইন টু রিলিভ হিম, তাহলে দায়িত্ব ছিল এরকম পালা ভিত্তিক, হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ হিস শিফট, তাহলে তার পালা শেষ হলে পারে উইলিয়াম আসার কথা ছিল যে তাকে। তো সাইলাস সাডেনলি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ নিয়ারলি ডন, সে ভাবলো যে হঠাৎ করে যে সে ভোর হয়ে গেছে। দ্য ডিকন হ্যাড স্টপড ব্রিদিং, এদিকে ডিকনও মারা গেছে। অ্যান্ড উইলিয়াম হ্যাড নেভার অ্যারাইভড, কিন্তু উইলিয়াম আসেনি। তো ভোর হয়ে গেছে কিন্তু উইলিয়াম আসেনি। সাইলাস ওয়ান্ডার্ড ইফ হি হ্যাড ফলেন অ্যাজলিপ অন হিজ ওয়াচ, সে এখন ভাবতেছে সে কি ঘুমিয়ে পড়েছিল নাকি, হ্যাঁ, মানে সাইলাস ভাবতেছে আমি কি ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো বা এসেছিল উইলিয়াম, সে হয়তো এসে চলে গেছে। However, later that morning, William and the other church member accused Silas of stealing the church money from the deacon's room. কিন্তু দেখো উইলিয়াম সহ চার্চের আরো মানুষজন কি করলো, সাইলাসকে অভিযোগ দিল যে সে নাকি ডেকনের রুম থেকে চার্চের টাকা চুরি করেছে। এবং সাইলাস পকেট নাইফ টার্ন আপ ইন দ্য ব্যুরো হোয়ার দ্য মানি হ্যাড বিন স্টোরড, এবং যেখানে ওই টাকা রাখা হতো চার্চের, সেখানে নাকি সাইলাসের যে পকেট নাইফটা ছিল, চাকু ছিল, সেটা নাকি পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে তার প্রমাণ। এবং দ্য এমটি মানি ব্যাগ ওয়াজ লেটার ফাউন্ড ইন সাইলাস ডুয়েলিং, এবং সাইলাসের বাসায় নাকি তার যে এই যে টাকার যে ব্যাগটা ছিল, হ্যাঁ, যাতে চার্চের টাকা ছিল, সেটার ব্যাগ, খালি ব্যাগটা নাকি সাইলাসের ডুয়েলিংয়ে পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এটা কার কার ষড়যন্ত্র বলে মনে হয় তোমাদের? উইলিয়াম ডেন। হ্যাঁ, তারই ষড়যন্ত্র নাকি? তাছাড়া তার চাকুটা হয়তো সে ওইরকম অজ্ঞান টজ্ঞান হয়ে গেছিল কোনো সময়, অমনি উইলিয়াম ডেন এই কাজটা করেছে। কি কাজের জন্য হতে পারে, কি কি কারণে এই কাজটা করতে পারে সে, বলো? প্রতিশোধ নেওয়ার জন্য। এমন তো কোনো বললো বেস্ট ফ্রেন্ড, কোন রকম অপরাধ কথা তো বলেনি। ওই যে ওর যে প্রিয়ান্সি আছে তাকে মানে হ্যাঁ, পাওয়ার জন্য তারাকে বিয়ে করার জন্য। তাকে, হ্যাঁ। কাহিনী থাকতে পারে। বলছে সাইলাস এক্সপেক্টেড গড টু ক্লিয়ার অফ দ্য ক্রাইম, হ্যাঁ, এখন গড ছাড়া তো আর কেউ নেই তাকে এই অপরাধ থেকে ক্লিয়ার করবে। বাট হোয়েন দ্য চার্চ মেম্বার ড্র লটস, এটা আবার লটারি করলো, যে লটারিতে যার নাম আসবে সে হবে অপরাধী। সাইলাস ওয়াজ ডিটারমাইন্ড গিল্টি অ্যান্ড এক্সকমিউনিকেটেড, কিন্তু লটারিতেও সাইলাসের নাম উঠলো। কেন জানো তো? কারণ লটারিতে সব নামই ছিল তার, বুঝতে পেরেছো? So Sarah called their engagement off, crushed, খুব কষ্ট পেয়ে সাইলাস মেইনটেইন দ্যাট দ্য লাস্ট টাইম হি ইউজড হিজ নাইফ ওয়াজ ইন উইলিয়ামস প্রেজেন্স। সে মনে মনে কল্পনা ভাবলো যে আমি যখন লাস্ট টাইমের জন্য এই নাইফটা ইউজ করলাম তখন তো উইলিয়াম তার সাথে ছিল। অ্যান্ড দ্যাট হি ডিড নট রিমেম্বার পুটিং ইট ব্যাক ইন হিজ পকেট আফটারওয়ার্ড, এবং তারপরে সে নাইফটা তার পকেটে রাখেনি, তাহলে নিশ্চয়ই এটা ওই উইলিয়ামের কাজ। To the horror of the church, Silas angrily renounced his religious faith, হ্যাঁ, সে পুরো বিশ্বাসই ত্যাগ করলো, ধর্মীয় বিশ্বাস। Soon thereafter, William দেখো married Sarah and Silas left the town. পরবর্তীতে কি হয়েছে, সারাকে উইলিয়াম বিয়ে করলো এবং সাইলাস এই কষ্টে শহর থেকে চলে গেল। কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, according to the narrator, Silas finds Rablu with its sense of neglected plenty. এবার যখন র্যাবলুতে আসলো তখন কি সে একটু অনেক কিছু পেল যেগুলো মানে অনেক সে নেগলেক্টেড, কমপ্লিটলি আনলাইক দ্য ওয়ার্ল্ড ইন হুইচ হি গ্রো আপ, এবং সে দেখলো যে র্যাবলু গ্রামটা সম্পূর্ণ ভিন্ন, মানে এলাকাটা, হ্যাঁ, সে যেখানে বসবাস করে তার থেকে আলাদা। এখানে ফার্টাইল সয়েল আছে, অ্যান্ড ক্লাইমেট মেক ফার্ম লাইফ মাস ইজিয়ার ইন র্যাবলু দ্যান ইন দ্য ব্যারেন নর্থ। তাহলে যেখানে সে থাকতো তার থেকে অনেক ক্লাইমেট এখানে ভালো, যেখানে সহজে কৃষিকাজ করা যায়, এখানে ফার্টাইল ল্যান্ড রয়েছে। অ্যান্ড দ্য ভিলেজার্স আর কনসিকুয়েন্টলি মোর ইজি গোয়িং অ্যান্ড লেস আর্ডেন্ট ইন দেয়ার রিলিজিয়ান, এবং তারা খুবই সহজ সরল এবং ধর্ম নিয়ে তার সেই ল্যান্টেনিয়ার্ডের মতো অত স্ট্রিক্ট না, এখানকে মোটামুটি তারা ইজি গোয়িং এবং লেস আর্ডেন্ট। নাথিং ফ্যামিলিয়ার ইন রেবলু রিয়াক অ্যান্ড সাইলাস বিনাম ফেথ ইন গড। তাহলে এই র্যাবলুর কোনো কিছুই তার যে পরিত্যক্ত ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসটাকে রিয়াকেন করতে পারেনি। সাইলাস ইউজেস ইজ লুম অ্যাজ আ ডিস্ট্রাকশন, সে সব কিছু থেকে মানে কষ্ট থেকে নিজেকে দূরে রাখার জন্য সে তার লুম বা ওই তাঁতের যে মেশিনটা সেটাই নিয়ে ব্যস্ত থাকতো। উইভিং মোর কুইকলি দ্যান নেসেসারি, এবং সে খুব দ্রুত উইভ করতে পারতো, মানে এটাতে যেহেতু তার মনোযোগ থাকতো। ফর দ্য ফার্স্ট টাইম হি ইজ এবল টু কিপ দ্য ফুল পোর্শন অফ হিজ আর্নিং ফর হিমসেলফ। বলছে এই প্রথমবারের মতো এই র্যাবলুতে এসেই সে তার পুরো আর্নিংটা
তার নিজের জন্য ব্যবহার করতে পারতো, মানে রাখতে পারতো। নো লঙ্গার হ্যাভিং টু শেয়ার দেম উইথ অ্যানি এমপ্লয়ার অর দ্য চার্জ। এখন তার কোনো এমপ্লয়ারও লাগতো না, আর চার্জ তো নাই যার সাথে সে টাকা দান করবে। হ্যাভিং নো আদার সেন্স অফ পারপাস, অতএব যেহেতু আর তার কোনো পারপাস নেই একমাত্র উইভিং করা ছাড়া, শি ফিলস আ সেন্স অফ ফুলফিলমেন্ট মিয়ারলি ইন হোল্ডিং হিজ নিউলি আর্ন মানি অ্যান্ড লুকিং অ্যাট ইট। আর যেহেতু টাকা ব্যয় করারও তেমন কোনো জায়গা ছিল না, তাই সে টাকাটাকে কি করতো, শুধু তার দেখতো। হ্যাঁ দেখো, টাকাগুলো বের করতো এবং সে দেখতো, এতেই যেন সে একটা জীবনের যে পূর্ণতা সেটা যেন সে ফিল করতো। হ্যাঁ, সি ফিলস, দেখো মানে সাইলাস ফিলস আ সেন্স অফ ফুলফিলমেন্ট মিয়ারলি ইন হোল্ডিং ইজ নিউলি দেখো আর্ন মানি। হ্যাঁ, এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। Around this time, Silas notices the cobbler's wife, Sally Oates, suffering from the symptom of heart disease and dropsy, a condition of abnormal swelling in the body. হ্যাঁ, হঠাৎ করে একদিন সাইলাস খেয়াল করলো যে কোবলার না, যে একজন কোবলার আছে। কোবলার কে বলো তো? কোবলার কাকে বলা হয়? হু ইজ আ কোবলার? কোবলার কারা? মুচি, তাই তো? মুচি। ওয়াইফ আছে, সেই ওয়াইফটা নাকি কিছুটা কি ওই যে অসুস্থ, সাফারিং ফ্রম দ্য সিমটম হার্ট ডিজিজ, তার নাকি হার্ট ডিজিজ আছে। সাথে সাথে ড্রপসি নামে একটা রোগ আছে, যে রোগের বিশেষ কি সিমটম কি, যে পেটটা ফুলে যাওয়া। হ্যাঁ দেখো, আ কন্ডিশন অফ অ্যাবনর্মাল সুয়েলিং ইন দ্য বডি, মানে বডির কোনো কোনো জায়গায় ফুলে যাওয়া। স্যালি অ্যাওয়াকেন্স ইন সাইলাস মেমোরিজ অফ হিজ মাদার। তো এই স্যালির অবস্থা দেখে সাইলাসের তার মায়ের কথা মনে পড়ে গেল, হু ডাইড অফ সিমিলার কজেস। তার মা কিন্তু এই রোগেই মারা গিয়েছিল, সাইলাসের মা। সুতরাং হি অফার স্যালি অ্যান হার্বাল প্রিপারেশন অফ ফক্স গ্লোভ দ্যাট হিজ মাদার ইউজ টু ইজ দ্য পেইন অফ দ্য ডিজিজ। হ্যাঁ, তার এই রোগের যে ব্যথা, সে ব্যথাটাকে কমানোর জন্য তার মা ফক্স গ্লোভ নামে একটা মানে আছে, ভেষজ আছে, যেটাকে ব্যবহার করতো। দেখো, এটা একটা প্ল্যান্ট, গাছ, তাই তো এরকম। দেখো এই যে ফক্স গ্লোভ, এখান থেকে এক ধরনের ওষুধ তৈরি করতো, যে ওষুধটা ব্যবহার করতো এই ব্যথা নাশক হিসেবে। বুঝতে পেরেছ? তো দ্য কনককশন ওয়ার্কস, তার এই ওষুধটা খুব কাজ করলো। সো দ্য ভিলেজার্স কনক্লুডেড দ্যাট সাইলাস মাস্ট হ্যাভ সাম ডিলিংস উইথ দ্য অকাল্ট। অকাল্ট মানে কি? অদ্ভুত বিশ্বাস। দেখো, অকাল্ট বলতে বোঝায় মিস্টেরিয়াস কোনো শক্তি বা পাওয়ার বা বিশ্বাস। হ্যাঁ, যেটা হয়তো সাইলাসের আছে বলে সবাই মনে করতো। ঠিক আছে, দেখো মিনিং বলছি, অকাল্ট হচ্ছে নলেজ অফ দ্য হিডেন। হ্যাঁ, গোপন কোনো পাওয়ার। হ্যাঁ, নলেজ অফ, দেখো প্যারানর্মাল, হ্যাঁ অস্বাভাবিক জ্ঞান। কথা বুঝতে পেরেছ? মাদার স্টার্ট টু ব্রিং দেয়ার সিক চিলড্রেন টু হিজ হাউস টু বি কিওরড। অতএব মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে আসতো তার বাসায় চিকিৎসা করানোর জন্য। অ্যান্ড মেন উইথ রুমেটিজম অফার সাইলাস সিলভার টু কিওর দেম। এমনকি রুমেটিজম রোগ যেহেতু সে সারতে পারতো, তাই মানুষ এসে তাকে এইরকম সিলভার দিত, মানে সিলভারের কি পয়সা দিত। Too honest to play along, Silas sends them all away with growing irritation. কিন্তু মানে অতিরিক্ত, মানে যখন অতিরিক্ত মানুষ আসা শুরু করলো, তখন সে কি করলো, তাদেরকে সে মানে খুব বিরক্ত বোধ করলো এবং তাদেরকে সে তাড়িয়ে দেওয়া শুরু করলো। আসতো তারা, তাই বলছে দ্য টাউন্স পিপল হোপ ইন সাইলাস হিলিং পাওয়ার ট্রান্স ডেড। সবাই ভয় পেয়ে গেল, হ্যাঁ, তার যে হিলিং পাওয়ারে। অ্যান্ড দে কাম টু ব্লেম হিম ফর অ্যাক্সিডেন্টস অ্যান্ড মিসফরচুন দ্যাট বিফল দেম। এবং দেখো, তাকে তারা দোষারোপ করা শুরু করলো। কেন? যে তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো বা কোনো যদি দুর্ভাগ্য ঘটতো, তাহলে মনে করতো সাইলাস মনে হয় কুফা লাগাইছে। ঠিক আছে, এই কুফা মনে করতো কে? দেখো এই সাইলাসকে নাকি। তো হ্যাভিং ওয়ান্টেড অনলি টু হেল্প স্যালি ওয়েটস, সে শুধুমাত্র ওই স্যালি ওয়েটস মানে ওয়েটসকে ছাড়া আর কাউকে হেল্প করতে চায়নি। সাইলাস নাও ফাইন্ডস হিমসেলফ ফার্দার আইসোলেটেড ফ্রম হিজ নেইবার্স। এতে তার প্রতিবেশীরাও তাকে আর পছন্দ করতো না, এতে সে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়লো। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। Silas gradually begins to make more money, working 16 hours a day, হ্যাঁ, and obsessively counting his earnings. এবং সে ওই টাকা মানে কি করতো, গুনতো। এটা একটা অবসেসিভ হয়ে গেছিল, রোগে দাঁড়িয়েছিল তার। He enjoys the physical appearance of the gold coins and handles them with joyfully. হ্যাঁ, সে গোল্ড কয়েন্সের গুলো দিকে তাকিয়ে খুব মজা পাইতো এবং সেগুলোকে সে নেড়ে চেড়ে দেখে খুব আনন্দ পাইতো। He keeps the coins in an iron pot hidden under the floor beneath his loom. তাহলে তার যে লুম আছে, সেই লুমের নিচে মাটি খুঁড়ে একটা পটে, আয়রন পটে সে কয়েনগুলোকে রাখতো। অ্যান্ড টেক্স দেম আউট অনলি অ্যাট নাইট, এবং রাতের বেলায় সেগুলোকে বার করতো
টু এনজয় দেয়ার কম্প্যানিয়নশিপ, হ্যাঁ, এগুলোর সঙ্গ অনুভব করার জন্য। when the pot is no longer large enough to hold his hoard, তারপরে পটটা যখন ছোট হয়ে গেল আর কি, হ্যাঁ, কারণ অনেক টাকা পয়সা সে ইনকাম করছে, তখন সে করলো কি, সাইলাস বিগ্যান স্কিপিং দ্য মানি ইনটু লেদার ব্যাগস, তখন সে 2টা লেদার ব্যাগে টাকাগুলো রাখা শুরু করলো। হি লিভস দিস ওয়ে ফর 15 ইয়ার্স, এরকম ভাবে সে 15 বছর তার জীবন চালালো, হ্যাঁ, আনটিল আ সাডেন চেঞ্জ অল্টার হিজ লাইফ ওয়ান ক্রিসমাস, হ্যাঁ, একদিন এক ক্রিসমাসের রাতে হঠাৎ করে একটা বড় ধরনের পরিবর্তন তার জীবনে হঠাৎ করে ঘটে গেল। কি কথা বুঝতে পেরেছো? জি জি স্যার। তাহলে এ পর্যন্ত আমরা বেশ কিছু ক্যারেক্টার পেলাম, নাম পেলাম। প্রথমত গ্রাম দুটার নাম কি, যে গ্রামে সে আগে থাকতো, আর পরের গ্রামটার নাম কি বলো? পরেরটার নাম রেবেলি, আগেরটার নাম তো বলা নাই স্যার। ওই যে ল্যান্টেনিয়ার্ড মনে করবা, ঠিক আছে, স্থানটার নাম। ওটা একটা টাউন ছিল নাকি? তারপরে হ্যাঁ, তারপরে তার পরিচিত ব্যক্তিদের নাম কি কি পেলাম আমরা? উইলিয়াম ডেন, সারা, স্যালি। আর একজনের নাম পেয়েছি, প্রিস্টের নাম, এই ক্লার্ক, চার্লস ক্লার্কের নাম। মিস্টার ম্যাসি। হুম। তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম হঠাৎ করে তার পরিবর্তনটা কবে ঘটলো, 15 বছর পরে, এক এক ক্রিসমাসের সময় নাকি? ক্রিসমাস মানে কি? যিশু খ্রিস্টের জন্ম। হ্যাঁ, এইটা ক্রিসমাস বানানো ঠিক মতো ছেলে মেয়ে লিখতে পারে না, সেটা গতবার পরীক্ষাতে দেখা গেলো, ফার্স্ট ইয়ারে এটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে, তো ফার্স্ট ইয়ারে এটা প্রশ্ন এসেছিল, কি যে লিখেছিল তার কি একটা, এই যে অকেশন, হোয়াট ইজ দ্য অকেশন ইন দ্য গিফট অফ দ্য মেজাই, আমরা গিফট অফ দ্য মেজাই তো পড়েছি নাকি? জি স্যার। জি স্যার। গিফট অফ দ্য মেজাই যে কাহিনী, সেই কাহিনীটার অকেশনটা কি ছিল, উপলক্ষটা কি ছিল? ক্রিসমাস। ক্রিসমাস। এই জায়গাটা ছেলে মেয়ে বানান খুব ভুল করেছে, যাক একটু ঠিক রেখো। তাহলে পরিবর্তনটা ঘটলো এইখানে। এরপর 3 নম্বর হচ্ছে কি, ওই গ্রামের, হ্যাঁ, 3 নম্বর চ্যাপ্টার, স্কয়ার ক্যাস ইজ অ্যাকনলেজড অ্যাজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন র্যাবলু, সে হচ্ছে কি গ্রেটেস্ট ম্যান, হ্যাঁ, তিনি একজন কি, তার নাম কি, স্কয়ার, না, স্কয়ার ক্যাস, হ্যাঁ, দ্য ক্লোজেস্ট থিং, তাহলে বলছে দ্য ক্লোজেস্ট থিং দ্য ভিলেজ হ্যাজ টু আ লর্ড, অনেকটা ওই গ্রামের লর্ডের মতো সে, মোটামুটি ধন সম্পদ আছে। হিজ সানস হাউএভার হ্যাভ টার্ন আউট রাদার ইল, সে মোটামুটি একটু গ্রেটেস্ট ম্যান হলেও তার ছেলেগুলো আবার হলো একটু দুষ্ট টাইপের। দ্য স্কয়ারস ইয়াঙ্গার সান ডানস্ট্যান, মোর কমনলি কল্ড বাই দ্য নিক নেম ডান্সি, তাহলে তার ছোট ছেলের নাম কি, ডান্সি। ডানস্ট্যান, নাম হচ্ছে কল নাম, মানে কি নিক নেম হচ্ছে কি ডান্সি। সে সবসময় একটু স্নিয়ারিং অ্যান্ড আনপ্লিজেন্ট ইয়ং ম্যান, সবকিছুতে কেমন জানি ব্রিটিশ না, হ্যাঁ, একদম মানে গম্ভীর টাইপের মানুষ, আনপ্লিজেন্ট বোধ করে সবকিছুতে, উইথ আ টেস্ট ফর গ্যাম্বলিং অ্যান্ড ড্রিঙ্কিং, আর সে প্রধানত নেশা এবং জুয়াতে আসক্ত, ঠিক আছে। তাহলে ডান্সি তার ছোট ছেলে কিসে আসক্ত, নেশা এবং জুয়ায়। ড্রিঙ্কিং অ্যান্ড গ্যাম্বলিং। The elder son Godfrey is handsome and good natured, and everyone in the town wants to see him married to the lovely Nancy Lammeter. সে মোটামুটি বেশ হ্যান্ডসাম এবং গুড নেচার, এবং গ্রামের সবাই হয়তো ভেবেই বসে আছে যে ওই গ্রামেরই সুন্দরী একটা মেয়ে আছে, নাম হচ্ছে ন্যান্সি ল্যামেটার, তার সাথে তার বিয়ে হবে। লেটার হাউএভার গডফ্রে হ্যাজ বিন অ্যাক্টিং স্ট্রেঞ্জ অ্যান্ড লুকিং আনওয়েল, কিন্তু
পরবর্তী দেখা গেছে যে এই গডফ্রে যে হ্যান্ডসাম ছিল সেও একটু অদ্ভুত ধরনের আচরণ করলো, হ্যাঁ, গুড নেচার মানুষ চেঞ্জ হয়ে গেল এবং লুকিং আনওয়েল। কি ঘটনা ঘটলো? 1 November afternoon, the two Cash brothers get into a heated argument over 100 pounds that Godfrey has lent Dancy. তাহলে গডফ্রে হচ্ছে কি তার বড় ছেলে নাকি, আর ডান্সি হচ্ছে ছোট ছেলে, বড় ভাই আর ছোট ভাই। তো 1 নভেম্বর আফটারনুনে বিকালে দুই ভাইয়ের মতো গন্ডগোল শুরু হয়ে গেল। কি নিয়ে গন্ডগোল বলো? তর্ক বিতর্ক হলো কেন? সবাই কি আছো? 100 পাউন্ডের হ্যাঁ, 100 পাউন্ড নিয়ে হচ্ছে মানে গন্ডগোল। মানি দ্যাট ওয়াজ দ্য রেন্ট ফ্রম ওয়ান অফ দেয়ার ফাদার্স টেনেন্ট। এই টাকাটা মেনলি গডফ্রে নিয়েছিল কার কাছ থেকে? তার বাবার যে অনেক ভাড়া দেওয়া আছে বাসা, তার ভাড়া হিসাবে 100 পাউন্ড। এখন সে 100 পাউন্ড আবার করলো কি, গডফ্রে তুলেছিল যে টাকাটা আবার সে ডান্সিকে ধার দিল, বাবাকে তো দেওয়া হলো না টাকাটা। দ্য স্কোয়ার ইজ গ্রোয়িং ইমপ্রেশন, কিন্তু স্কোয়ার তো টাকাটা দরকার, সে ছেলেকে বারবার বলতেছে। গডফ্রে সেইজ and will soon find out that Godfrey has been lying to him about the rent if Dancy does not repay the money. হ্যাঁ, এখন ডান্সি যদি এখন গডফ্রেকে টাকাটা ফেরত না দেয় তাহলে কি গডফ্রে তার বাবাকে ফেরত দিতে পারবে টাকা স্কয়ারকে? না স্যার। অতএব টাকা যেহেতু পায়নি, বাবা তো পুরো অধৈর্য হয়ে গেছে। Dancy however tells Godfrey to come up with the money himself, lest Dancy tell their father about Godfrey's secret marriage to the drunken opium addict Molly Farren. দেখে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যে অলরেডি এই গডফ্রে গোপনে একটা মানে কি নেশাগ্রস্ত একটা মেয়েকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে কি মলি ফারেন নাকি, গোপনে বিয়ে করেছে, যেটা আবার ডান্সি জানে। তাই ডান্সি এখন বারবার তাকে ব্ল্যাকমেল করে যে তুমি পারলে টাকাটা দাও গা, হ্যাঁ, যে গডফ্রেকে বলে কি টু কাম আপ উইথ দ্য মানি হিমসেলফ, তুমি পারলে টাকা দাও, আমি দিতে পারবো না, হ্যাঁ, আর যদি তুমি টাকা বাবাকে না দাও, আমাকে যদি ইয়া করো, তাহলে আমি কিন্তু ওই তোমার গোপন বিয়ের কথা বলে দিব। তো এইভাবে তখন এখন গডফ্রে কি করবে? কিছু তো করার নেই। তখন ডান্সি করলো কি, সাজেস্ট দ্যাট গডফ্রে বড় মানি অর সেল হিজ প্রাইসড হর্স, বলতে হয় তুমি টাকা ধার করে বাবাকে শোধ করো, আর না হয় তোমার যে হর্স আছে সেটা তুমি বিক্রি করে দাও। হর্সের নাম কি? এট দ্য নেক্সট ডেজ হান্ট, হ্যাঁ, যে পরের দিনে একটা হান্টিং অনুষ্ঠান আছে, ঠিক আছে, তো মানে শিকারে যায় মানুষ, ওই শিকারে যাওয়ার সময় পারলে তুমি এই ওয়াইল্ড ফায়ার যে হর্স আছে বিক্রি করে দাও, যে টাকা পাবে তা দিয়ে তুমি বাবাকে শোধ করে দিও। গডফ্রে balks at this since there is a dance that evening at which he plans to see Nancy. তো মোটামুটি এগুলোতে সে একটু দেখো, balks মানে কি, balk at something মানে হচ্ছে একটু ইয়া করা, হেজিটেট করা। দেখো, হেজিটেট অর বি আনউইলিং টু অ্যাকসেপ্ট অ্যান আইডিয়া। সে কিন্তু প্রথমে আইডিয়াটা গ্রহণ করেনি। কার আইডিয়া এটা? ডান্সি নাকি? When Dancy mockingly suggests that Godfrey simply kill Molly off, Godfrey angrily threatens to tell their father about the money and his marries himself. হ্যাঁ, সে যখন তাহলে ডান্সি যখন মানে অতিমাত্রায় ডান্সি তাকে মকিং করতে শুরু করলো, ঠাট্টা মাস্করা করতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ, যে তুমি যে হারে মলির সাথে আচরণ করতেছো, মলি তো মারা যাবে, এই সকল বলে তাকে মানে মক করতে থাকলো। তখন গডফ্রে এবার রেগে রেগেই বললো যে দাঁড়াও, আমি সব কিছু তোমার আমি বাবাকে বলে দিব, টাকার সম্পর্কে বলে দিব, আমি যে বিয়ে করেছি সেটাও বলে দিব, হ্যাঁ, তুমি শুধু আমাকে ব্ল্যাকমেল করো, দেখি কি হয়। দাস গেটিং ডান্সি থ্রোন আউট অফ দ্য হাউস অ্যালং উইথ হিম, হ্যাঁ, এবং হলো কি এতে এইভাবে হুমকি দিয়ে সে কি করলো, পুরো ডান্সিকে বাড়ি থেকে বের করে দিল। গডফ্রে হাউএভার ইজ আনউইলিং টু টেক দিস স্টেপ, কিন্তু সে তো নিল না, মানে সে স্টেপ নিল না, মানে বলেনি আর কি এই টাকা সম্পর্কে। প্রিফারিং হিজ আনসার্টেন বাট কারেন্টলি কমফোর্টেবল এক্সিস্টেন্স অন দ্য সার্টেন এম্বারাসমেন্ট দ্যাট উড রেজাল্ট ফ্রম রিভিলিং হিজ সিক্রেট, মানে সে ভাবলো এখন মানুষ আমাকে যেভাবে ভাবে, এখন যদি আমি গোপন কথাটা বলে দিই আমার বিয়ের কথাটা, তাহলে তো মানুষজন আমাকে খারাপ ভাবে, এই কথা ভেবে সে অন্তত বিষয়টা বললো না। থিঙ্কিং দ্যাট হি হ্যাজ পারহ্যাপস পুশড গডফ্রে টু ফার, হ্যাঁ, ডান্সি অফার্স টু সেল গডফ্রেস হর্স ফ্রম হিম, ঠিক আছে, এবং এবার ওদিকে ডান্সি ভাবলো যে যা গডফ্রেকে আমি অনেক চাপাচাপি করেছি, তো এক কাজ করা যায়, যে ডান্সি কি করলো, গডফ্রেকে অফার করলো যে তোমার ঘোড়াটা নাই আমি বিক্রি করে দিয়ে আসি, হ্যাঁ, তো ডান্সি যা, তখন গডফ্রে অ্যাগ্রিজ টু দিস, গডফ্রে অ্যাগ্রি হলো যে যাও তুমি বিক্রি করে দাও, এবং ডান্সি ঘোড়াটা নিয়ে চলে গেল।
বিক্রি করার জন্য, তাই তো? দ্য ন্যারেটর দেন গিভস আস আ গ্লিমস অফ গডফ্রেস ফিউচার। তা পরবর্তীতে যা হোক নভেলে গডফ্রে ফিউচার নিয়ে বলা হয়েছে। দ্য এমটি মোনোটোমাস প্রসপারিটি অফ দ্য এইজিং কান্ট্রি স্কোয়ার হু স্পেন্ডস হিজ ইয়ার্স ড্রিঙ্কিং অ্যান্ড ওয়ালিং ইন রিগ্রেট। হ্যাঁ, এবং দুই ছেলেকে নিয়ে আমাদের স্কোয়ার স্ক্যাচ কিন্তু কি খুশি না অখুশি বলো তো? এরকম ছেলে পেয়ে পেয়ে খুশি হবে না খুশি? হ্যাঁ, তাই সে কি করলো, এত টাকা পয়সা তার, অথচ সন্তান দুটো মানুষ হচ্ছে না, তার জন্য সে নিজেকে এমটি বোধ করতেছে, হ্যাঁ, মোনোটোনাস বোধ করতেছে, যে এই মোনোটোনাস প্রসপারিটি দিয়ে লাভ নাই। হ্যাঁ, তাই কারণে কি করছে ওদিকে স্কোয়ার, হু স্পেন্ড হিজ ইয়ার্স ড্রিঙ্কিং অ্যান্ড ওয়ালিং ইন রিগ্রেট। হ্যাঁ, সে নেশা এবং ওই হতাশা, তাই তো, দুঃখ কষ্ট প্রকাশ করা ছাড়া তার কোনো কাজ নেই। The narrator adds that Godfrey already has experienced this regret to some degree. We learn that Godfrey was talked দেখো into his secret marriage by none other than Dancy। হ্যাঁ, একমাত্র ডান্সি ছাড়া তার সিক্রেট ম্যারেজ সম্পর্কে কেউ জানে না। Who used the idea as a trap to gain leverage with which to blackmail Godfrey, এবং এটাকেই সে সুযোগ হিসাবে গ্রহণ করছে গডফ্রেকে ব্ল্যাকমেল করার জন্য। গডফ্রে ডাজ জেনুইনলি লাভ ন্যান্সি লেমিটার, ওদিকে আবার গডফ্রে ন্যান্সি লেমিটারকে ভালোবাসে, কিন্তু গোপনে সে বিয়ে করে ফেলছে অন্যজনকে। As the narrator suggests, Nancy represents everything missing from the household in which Godfrey grew up after his mother's death. ওদিকে ন্যান্সিকে সবাই পছন্দ করে, তার বাড়ির কারণ কি, গডফ্রের মা মারা যাওয়ার পর বাড়িতে যে শূন্যতা, সেই শূন্যতাটা অন্তত ন্যান্সি পূরণ করে দেয়। এই জন্য ন্যান্সিকে সবাই মোটামুটি পছন্দ করে এবং চাই যে গডফ্রে ন্যান্সিকে বিয়ে করুক। দ্য ফ্যাক্ট দ্যাট গডফ্রে ক্যান নট অ্যাক্ট আপন হিজ ইমোশনস টুয়ার্ডস ন্যান্সি অনলি ইনক্রিজ হিজ মিজারি। হ্যাঁ, তা বলছে গডফ্রে ক্যান নট অ্যাক্ট আপন হিজ ইমোশনস টুয়ার্ডস ন্যান্সি, কিন্তু ন্যান্সিকে যে ভালোবাসে সেই ভালোবাসা অনুসারে সে কিন্তু তার সাথে আচরণ করতে পারে না। কারণটা কি? কারণ সে তো গোপনে একজনকে বিয়ে করেছে। এই কারণেই তার মিজারি বা কষ্টটা একটু বেড়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, মানে এদিকে ন্যান্সিকে ভালোবাসে আর এদিকে মলিকে তো বিয়ে করেছে, এখন ন্যান্সির সাথে সে ওরকম খোলামেলা আলোচনাও করতে পারছে না, বা তাকে যে বিয়ে করবে সে সিদ্ধান্তও সে নিতে পারতেছে না যদি মলি এসে এখানে বাধা সাধে। ঠিক আছে, এই কারণে মোটামুটি এখন তার মানে সে এখন দোদুল্যমান অবস্থায়, দুই দিক থেকে সে ব্ল্যাকমেলিং অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু ক্যারেক্টার পেলাম এবং কিছু ঘটনার সাথে ইন্ট্রোডিউস হলাম। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। একটু নামগুলো খেয়াল রাখবা। চ্যাপ্টার 4, ডান্সি সেটস অফ দ্য নেক্সট মর্নিং টু সেল হিজ ব্রাদার শর্টস, ওদিকে বিক্রি করার জন্য চলে গেল। পাসিং বাই সাইলাস কটেজ, দেখো কটেজ, যখন সে সাইলাস মার্নারের কটেজের দিয়ে যাচ্ছিল, ডান্সি রিমেম্বার্স দ্য রুমার্স অ্যাবাউট সাইলাস হোর্ড অফ গোল্ড। হ্যাঁ, সে কিন্তু শুনেছে যে সাইলাসের নাকি অনেক টাকা পয়সা আছে। অ্যান্ড ওয়ান্ডার্স হোয়াই হি হ্যাজ নেভার থট টু পারসুয়েড গডফ্রে টু আস্ক সাইলাস ফর আ লোন, এবং সে ভাবলো যে আমি না হয় গডফ্রেকে গিয়ে বলি যে সাইলাসের কাছ থেকে লোন নিতে, এটা দিলে তো হয়ে যায়। Despite the promises of this idea, Dance decides to ride on anyway. যাক, সে সাইলাসের সাথে কথা না বলে চলে গেল, শুধু ভাবলো যে সে গডফ্রেকে এই কথাটা বলবে। Since he wants his brother to be upset about having had to sell wildfire, he looks forward to bargaining and swaggering that will be involved in the selling of the horse. তো সে ভাবলো যে he wants his brother to be upset about having had to sell wildfire, সে চাচ্ছে যে তার ভাই একটু আপসেট হোক। যে এই যে মানে তার ভাইকে সে একটু কি করবে, একটু বিপদে ফেলবে, তাই সে হি লুকস ফরওয়ার্ড টু দ্য বার্গেনিং অ্যান্ড সোয়াগেরিং দ্যাট উইল বি ইনভলভ ইন দ্য সেল অফ দ্য হর্স। এই জন্য সে কি চাচ্ছে বলো? সে চাচ্ছে যে একটু বার্গেন টার্গেন করতে হবে এবং টাকা পয়সাটা কিছু বাড়াতে হবে যাতে তারও কিছু হয়। এরকম আরো কিছু কথা আছে যেগুলো এখানে বলেনি। তো যাই হোক, ডান্সে মেড সাম অ্যাকোয়েন্টেন্স হু আর হান্টিং, তাহলে যেহেতু হান্টারদের কাছে ঘোড়াটা বিক্রি করবে তো এরকম কারোর সাথে পরিচিত হলো। আফটার সাম নেগোসিয়েশন হি অ্যারেঞ্জ ওয়াইল্ডফায়ার সেল, তো মোটামুটি সে বার্গেন টার্গেন করে বিক্রি করে ফেললো আর কি। উইথ পেমেন্ট টু বি হ্যান্ডেড ওভার আপন সেফ ডেলিভারি অফ দ্য হর্স টু দ্য স্টেবল, এবং টাকাটা তখনই দেওয়া হবে যখন ঘোড়াটাকে নিরাপদে ওই ব্যক্তির স্টেবলে পৌঁছে দেওয়া যাবে, তাই তো? তাহলে ঘোড়া অলরেডি বিক্রি হয়ে গেল এবং কি করলো, টাকাটা তখনই পাবে যখন সে যার কাছে বিক্রি করেছে তার বাড়িতে ঘোড়াটা নিরাপদে পৌঁছে দিতে পারবে, এই তো। ডান্সি ডিসাইডস নট টু ডেলিভার দ্য হর্স রাইট অ্যাওয়ে, তো তা ভাবলো যে না, ঘোড়াটা তাহলে এখনই হাতছাড়া না করি, একটু ঘুরে টুরে আসে। হ্যাঁ, অ্যান্ড ইনস্টিড টেক্স পার্ট ইন দ্য হান্ট, এবং সে ওই হান্টিং ওদের সাথে একটু অংশগ্রহণ করলো। এনজয়িং দ্য প্রসপেক্ট অফ জাম্পিং ফেন্স টু শো অফ দ্য হর্স, এবং ভাবলো যে আমার হর্স কতটুকু জাম্প করতে পারে সেটা একটু দেখাবো, যাতে দেখে যে আমি কি ঘোড়া বিক্রি করতেছি।
তো এরকম ভাবে সে ভাবলো যে ঘোড়াটা যেহেতু বিক্রি হয়ে গেছে, একটু ঘোড়াটাকে একটু চড়ে নিই। তো যাক, কি ঘটনা ঘটলো, হাউএভার ডান্সি জাম্পস ওয়ান ফেন্স টু ম্যানি, তাই তো একটা ফেন্স সে কয়েকবার জাম্প করলো। অ্যান্ড উইল্ড ফায়ার্স গেটস ইম্পেলড অন আ স্টেক অ্যান্ড ডাইস, মানে এত পরিমাণ জাম্প সে করাইলো, বেচারা একদম পুরো ইম্পেলড মানে কি, কেমন হতে পারে যে বারবার যদি একই কাজ করানো হয় একজনকে দিয়ে, তাহলে কেমন হতে পারে বলো? হ্যাঁ, যে দেখো, ট্রান্সফিক্স আর পিয়ার্স উইথ আ শার্প ইনস্ট্রুমেন্ট, দেখো হয়তোবা কোনো একটা ফেন্সের ওখানে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল, সেখানে সে কি কি হলো দেখো, অন আ স্টেক, একটা ওই যে ফেন্স বা লাঠি ছিল, সে লাঠিতে আঘাত লেগে ক্ষত হলো এবং মারা গেল। নো ওয়ান উইটনেস দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টটা কেউ দেখেও নি। অ্যান্ড ডান্সে ইজ আনহার্ট, ডান্সের অবশ্য কোনো ক্ষতি হয়নি। সো হি মেক্স হিজ ওয়ে টু দ্য রোড ইন অর্ডার টু ওয়াক হোম, তখন সে চলে গেল ওখান থেকে, হ্যাঁ, ভাবলো হেঁটে হেঁটে বাড়িতে যাবে। অল দ্য ওয়াইল হি থিংস অফ সাইলাস মার্ডি, এবং হাঁটতে হাঁটতে যখন সে যাচ্ছে পুরো রাস্তায় সে সাইলাস মার্নারের কথাগুলো ভাবতে ভাবতে যাচ্ছে। সাইলাস মার্নারের যে বাসাটা কি দিয়ে তৈরি বলতো, কি দিয়ে তৈরি ছিল? পাথর দিয়ে, পাথর দিয়ে। এবং স্টোন। এবং কোথায় অবস্থিত তার বাসাটা, তার বাসার পাশে কি কি আছে বলতো? ওই যে ওপেন কি আছে, স্টোন পিট নাকি, মনে আছে কি, মনে নাই জি কারণ? স্যার। আচ্ছা, when Dancy passes Silas cottage just after dusk and sees the light on through the window, হ্যাঁ, তা বাড়ির পাশে আসতে যখন, তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো সে দেখলো ঘরের ভিতরে লাইট জ্বলতেছে, হ্যাঁ। হি ডিসাইডস টু ইন্ট্রোডিউস হিমসেলফ, সে ভাবলো যে একটু পরিচিত হয়ে আসি সাইলাসের সাথে। টু হিজ সারপ্রাইজ দ্য ডোর ইজ আনলক, অবাক হয়ে দেখলো কি দরজা খোলা। অ্যান্ড দ্য কটেজ এমটি, কটেজও এমটি। অ্যান্ড টেম্পটেড বাই দ্য ব্লেজিং ফায়ার ইনসাইড, দেখলো খুব উজ্জ্বল আলো জ্বলছে, লোভে কি করলো, দ্য পিস অফ পোর্ক রোস্টিং ওভার ইট, এবং দেখা গেল যে আগুন জ্বলছে, সেই আগুনের কি করছে, উপরে একটা পোর্ক কি হচ্ছে, রোস্ট হচ্ছে। তো ডান্সি সিটস ডাউন এট দ্য হার্থ অ্যান্ড ওয়ান্ডার্স হোয়ার সাইলাস ইজ, সে তখন ওই চুলার পাশে বসে ভাবতেছে গেল কোথায় সে বেটা। হি থটস কুইকলি দ্যাট টু সাইলাস শিফট, হিজ থটস কুইকলি শিফট টু সাইলাস মানি, আর ওইখানে বসে বসে সে ভাবলো সাইলাসের টাকার কথাটা। অ্যান্ড লুকিং অ্যারাউন্ড দ্য কটেজ, এবং খুঁজলো টাকাগুলো কোথায় আছে। ডান্সি নোটিস আ স্পট ইন দ্য ফ্লোর কেয়ারফুলি কাভার্ড উইথ স্যান্ড, তখন সে দেখলো যে একটা ফ্লোরে একটা কাভার্ড করা আছে, একটা ছোট স্পট আছে যেখানে বালি দিয়ে ঢাকা। সে ভাবলো, হি সুইপস অ্যাওয়ে দ্য স্যান্ড অ্যান্ড প্রাইস আপ দ্য লুজ ব্রিক্স, তুলে ফেললো, হ্যাঁ, খোলা ইটগুলো তুলে ফেললো। অ্যান্ড ফাইন্ডস দ্য ব্যাগস অফ গোল্ড, হি স্টিলস দ্য ব্যাগস অ্যান্ড ফ্লিস ইনটু দ্য ডার্কনেস। এইভাবে সাইলাসের টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে ডান্সি পালিয়ে গেল। কি কথা বুঝতে পেরেছো? জি জি স্যার। এরপর কি ঘটলো, ওদিকে ডান্সি তো পালিয়ে গেল, আর সাইলা রিটার্নস টু হিজ কটেজ, সাইলাস তার কটেজে ঢুকলো। থিঙ্কিং নাথিং অফ দ্য আনলক ডোর, সে আনলক ডোর নিয়ে খুব একটা ভাবলো না, বিকজ হি হ্যাজ নেভার বিন রোবড বিফোর, কারণ তার বাড়িতে কোনোদিন আগে চুরি হয়নি, এই জন্য সে কিছু মনে করলো না। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু দ্য রোস্ট, আ গিফট ফ্রম আ কাস্টমার, ওই যে পোর্ক যেটা পেয়েছে, রোস্টেড পোর্ক, এটা একটা কাস্টমার থেকে গিফট। হুইচ হি লেফট কুকিং হোয়াইল হি ওয়াজ রানিং অ্যান এরান্ড, হ্যাঁ, কোনো একটা কাজে বা কোনো একটা হয়তো কাজ ছিল, সেই জন্য সে বাইরে গেছিল, এই বাইরে থাকা অবস্থায় কুকিংটা হচ্ছিল আর কি। নোটিসিং নাথিং অফ দ্য অর্ডিনারি, সাইলাস সিট ডাউন বিফোর হিজ ফায়ার, মানে কোনো কিছু তো খেয়াল করার কথা না, তাই না? তো বাসায় এসে করলো কি, হি ক্যান নট ওয়েট টু পুল হিজ মানি আউট, ডিসাইড টু লে ইট অন দ্য টেবল অ্যাজ হি ইটস। তো পোর্ক খাইতে খাইতে করবে কি, সে হয়তো টাকার ব্যাগটা নিয়ে টাকাগুলো একটু গুনবে, দেখবে আর কি, প্রতি রাতের মতোই। তো সাইলাস রিমুভস দ্য ব্রিক্স অ্যান্ড ফাইন্ডস দ্য হোল আন্ডার দ্য ফ্লোরবোর্ডস এমটি, সে গর্তটা খুলে দেখলো তার কি টাকা নাই। হি ফ্র্যান্টিকলি সার্চ দ্য কটেজ ফর হিজ গোল্ড, সে তার মোটামুটি পুরো বাড়ি খুঁজতে শুরু করলো। ডিসপ্রেটলি হোপিং দ্যাট হি মাইট হ্যাভ ডিসাইডেড টু স্টোর ইট সাম প্লেস এলস ফর দ্য নাইট, হয়তো সে মনে মনে ভাবতেছে যে আমি হয়তো অন্য কোথাও রাখছিলাম, আমি ভুলে গেছি, হ্যাঁ, যে অন্য কোথাও হয়তো রেখেছি, ভুলে গেছি, এই বিষয়ে পুরো বাড়ি খুঁজলো। হি ইভেনচুয়ালি রিয়েলাইজেস দ্যাট দ্য গোল্ড ইজ গন, কিন্তু খোঁজাখুঁজির পর বুঝতে পারলো তার টাকা শেষ নাই। অ্যান্ড হি স্ক্রিমস ইন অ্যাঙ্গুইশ, সে মানে রাগে ক্ষোভে চিৎকার করতে থাকলো। সাইলাস দেন ট্রাইস টু থিঙ্ক অফ হোয়াট কুড হ্যাভ হ্যাপেন, তখন সে ভাবতে থাকছে কি হতে পারে, হ্যাঁ,
কেন টাকাগুলো নাই এখানে, কিভাবে চুরি হতে পারে? হি ইনিশিয়ালি ফিয়ার্স দ্যাট আ গ্রেটার পাওয়ার রিমুভ দ্য মানি টু রুইন হিম ইন আ সেকেন্ড টাইম। হ্যাঁ, সে তখন ভাবতেছে হয়তো জীবনে আমার দ্বিতীয়বার ক্ষতি করার জন্য কোনো পাওয়ার হয়তো আমার পিছনে ছুটছে। হ্যাঁ, বাট ব্যানিশ দ্যাট থট ইন ফেভার অফ দ্য সিম্পলার এক্সপ্লেনেশন অফ আ রোবারি। এবং পরে ভাবলো যে না, হয়তো চুরি হয়েছে। হি মেন্টালি রানস থ্রু আ লিস্ট অফ নেইবার্স অ্যান্ড ডিসাইডেড দ্যাট, এবং সে তখন লিস্ট করতে থাকলো মনে মনে যে কে নিতে পারে, হ্যাঁ, কে টাকাটা চুরি করতে পারে। তারপরে সে সিদ্ধান্ত নিল কি, দেখো, জেম রডনি, আ ওয়েল নন পোচার, মাইট হ্যাভ টেকেন দ্য গোল্ড। হ্যাঁ, পোচার মানে বুঝো তো? তাহলে এখানে নামটা খেয়াল রেখো, জেম রডনি নাকি? পোচার মানে হচ্ছে অনুমতি ছাড়া কোনো শিকার করা বা কোনো কাজ করা, এটা। হ্যাঁ, দেখো, আ পারসন হু হান্টস অ্যান্ড ক্যাচেস গেম অর ফিশ ইলিগালি। হ্যাঁ, ইলিগাল, অনুমতি ছাড়া। তা এ হয়তো বা কাজটা করতে পারে। তাহলে আ ওয়েল নন পোচার মাইট হ্যাভ টেকেন দ্য গোল্ড। কি কথা বুঝতে পেরেছো? সুতরাং Yes, sir. সাইলাস ডিসাইডস Yes, sir. টু ডিক্লেয়ার হিজ লস টু দ্য ইম্পর্টেন্ট পিপল অফ দ্য টাউন। সে শহরের লোকজনকে, মানে গ্রামের এই শহরের লোকজনকে সব বলা শুরু করলো, ইনক্লুডিং স্কয়ার ক্যাশ, ইন দ্য হোপস দ্যাট দে মাইট বি এবল টু হেল্প রিকভার হিজ মানি। অন্তত টাকাগুলো খুঁজতে তারা হয়তো তাকে সাহায্য করতে পারে। এছাড়াও সাইলাস গন টু দ্য রেইনবো। এই রেইনবো নামটা খেয়াল রাখো। রেইনবো নামটা হচ্ছে দ্য ভিলেজ ইন, তাই তো? অ্যান্ড দ্য ট্যাভার্ন, ইন মানে কি একটা হোটেল, যেটা সবাই ওখানে গিয়ে নাস্তা টাস্তা খাওয়া দাওয়া করে, এটারও নাম হচ্ছে। সেখানে এসে গেল টু ফাইন্ড সামওয়ান অফ অথরিটি, মানে কোনো অথরিটেটিভ লোককে পাওয়ার জন্য যার গ্রামে একটা প্রভাব আছে। However, the more prominent citizen of Reblo are at all at the birthday dance we saw Godfrey anticipating earlier. কিন্তু আসলে আজকে আপাতত ইনে কেউ নাই, কারণ র্যাবলো যত মানুষ আছে সবাই গেছে কোথায়? ওই বার্থডে ডান্সে। হ্যাঁ, গডফ্রে। So Silas finds only the lofty customers, less lofty customers at the town. অতএব যাদের কোনো ক্ষমতার মতো নেই এরকম কিছু মানুষকে দেখলো। The rainbow has 2 rooms separating patrons according to their social standing. আবার এই রেইনবোর আবার 2টা রুম আছে সামাজিক অবস্থান অনুসারে। কারা হোক, কেউ হয়তো, আর একটা রুম আছে হয়তো যেখানে নিচু শ্রেণীর মানুষরা থাকবে, আর একটা রুম আছে যেখানে হয়তো উঁচু শ্রেণীর মানুষরা থাকবে। তো দ্য পার্লার ফ্রিকুয়েন্টেড বাই স্কয়ার ক্যাশ অ্যান্ড আদার অফ দ্য সিলেক্টেড সোসাইটি। দ্য পার্লার নামে যে রুমটা আছে সেই রুমটাতে স্কয়ার ক্যাশ সহ অন্যান্য যারা সিলেক্টেড সোসাইটি যারা আছে তারা ওখানে আসতো। ইজ এমটি, সেটাও এখন এমটি। The few hangers-on who are normally permitted into the parlor to enlarge the opportunity of hectoring and condescending for their betters are instead taking the better seats in their bar across the hall to hector and condense to their inferior stands. মানে কি, মানে হেক্টর আর কন্ডেন্স মানে কি বলো? হেক্টরিং অ্যান্ড, তাহলে বলতেছে এখানে কিছু মানুষ আছে তারা ওইরকম সমাজের খুব একটা উঁচু শ্রেণীর না আর কি। দেখো, টেকিং ইন আ বুলি ওয়ে। হেক্টরিং মানে কি? সবসময় অন্যকে কি করা। বুলি মানে বুঝো? বুলি বলতে কি বোঝায়? মানে অন্যের সাথে সবসময় কেমন আচরণ করা, ঠাট্টা মশকরা করা, রাগানো, এইটা। তো ওখানে যারা আছে তারা এরকম আর কি। দেখো বলছে এখানে তারা আপাতত দ্য ফিউ হ্যাঙ্গার্স অন হু আর নর্মালি পারমিটেড ইনটু দ্য পার্লার, তারা পার্লারে আসে টু এনলার্জ দ্য অপরচুনিটি অফ হেক্টরিং অ্যান্ড কন্ডেন্সিং ফর দেয়ার বেটার্স, মানে যারা হচ্ছে বেটার তাদেরকে সবসময় ঠাট্টা মশকরা করা। মানে যেহেতু এখন সুযোগ পেয়েছে, অনেক মানুষ আছে দেখবা, দেখো কন্ডেসেন্ডিং মানে কি, মানে অন্যকে ওইরকম ভাবে, দেখো, হ্যাভিং অর শোয়িং অ্যান অ্যাটিটিউড অফ প্যাট্রোনাইজিং সুপিরিয়রিটি। মানে ধরো এরকম কিছু মানুষ আছে যে যারা একটু নিচু সমাজের মানুষ, তারা যদি কখনো সুযোগ পায় যে যেখানে উঁচু শ্রেণীর মানুষেরা বসে গল্প করে, এখানে যদি কোনো রকম ঢোকার সুযোগ পায় তা তারা কেমন আচরণ করে বলো তো? বলো, তারা কি একটু ভাবে না যে একটু বসে নিই আজকে, হ্যাঁ পাইছি সুযোগ, এরকম জায়গা তো খুব একটা আসা হয় না, হ্যাঁ একটু সুযোগটা নিয়ে নিই। এবং যখন এই কাজগুলো করবে তখন তারা করবে কি, ওই যারা এখানে আসে তাদের নামে যত দুর্নাম টুর্নাম ওদের অটাতে থাকবে। তো মূল কথা হলো এখানে যেটা বলতে চেয়েছে যে রেইনবোতে আসার পর সাইলাস মার্নার খুব একটা অথরিটিফুল মানুষকে পায়নি, ঠিক আছে, যাদের কাছে হয়তো তার কথাটা বলতে পারবে। কি কথা বুঝতে পেরেছো? Yes, sir. এরপর দ্য কনভারসেশন ইন দ্য ট্যাভার্ন ইজ কোয়াইট অ্যানিমেটেড বাই দ্য টাইম সাইলাস অ্যারাইভ। মোটামুটি যখন এই
ট্যাভার্নে আসলো, রেইনবোতে আসলো, বেশ কথাবার্তা ভালো চলছে, মানে খুব ভালো। দো ইট হ্যাজ টেকেন আ হোয়াইল টু গেট আপ টু স্পিড, দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য কনভারসেশন ইন কনসিডারেবল ডিটেল, মানে কথাবার্তা চলছে, এগুলো আমাদের তো দরকার নেই। It begins with an aimless argument about a cow followed by a story from দেখো এই যে মিস্টার ম্যাসি about a time when he heard the person bungle of dash ইত্যাদি ইত্যাদি গল্প চলছে। এসব গল্প দরকার নেই আমাদের। আমরা এইখানে দেখি আমরা, হ্যাঁ দেখো সাইলাস just before Silas appears, the conversation lapses back into an argument, this time about the existence of a ghost who allegedly haunts a local stable. Ghost মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, যেমন যে জেনারেলি সেই কথাবার্তাগুলো চলছে। তো যাই হোক, আমরা একটু বাদ দিই, একবারে আমরা চলে যাব হচ্ছে সাইলাসের কথা যখন পারলো। Silas suddenly appears in the middle of the tavern, his agitation giving him a strange unearthly appearance, হ্যাঁ, বা যেহেতু সে খুব রেগে আছে, তো মোটামুটি তার চেহারা অন্যরকম হয়ে আছে, অদ্ভুত হয়ে আছে। ফর আ মোমেন্ট এভরিওয়ান প্রেজেন্ট রিগার্ডলেস অফ হিজ স্ট্যান্স ইন দ্য প্রিভিয়াস আর্গুমেন্ট অ্যাবাউট দ্য সুপারন্যাচারাল, তাই তো তার যে স্ট্যান্স সম্পর্কে তো সবাই জানে যে সে অজ্ঞান হয়ে যায়, বিলিভস হি ইজ লুকিং অ্যাট আ গোস্ট, হ্যাঁ, তো সবাই মনে করলো, দেখো এভরিওয়ান প্রেজেন্ট বিলিভস হি ইজ লুকিং অ্যাট আ গোস্ট, হয়তোবা সে একটা ঘোস্ট খুঁজতেছে বা এরকম আর কি। সাইলাস শর্ট অফ ব্রেথ আফটার হিজ হারিড ওয়াক টু দ্য ইন, মানে মূল কথা কিন্তু সাইলাস একটু মানে ওই এক্সস্টেড হয়ে আছে, কারণ সে খুব দ্রুত ইনে এসেছে আর কি, হ্যাঁ, খুব দ্রুত আসার কারণে একটু শর্ট অফ ব্রেথ, মানে কি একটু এক্সস্ট হয়ে আছে। এবং এসে সে বললো কি, ফাইনালি ডিক্লেয়ার দ্যাট হি হ্যাজ বিন রোবড, এবং সে এসে বললো কি যে তার টাকা চুরি হয়েছে। দ্য ল্যান্ডলর্ড টেলস জেম রডনি হু ইজ সিটিং নিয়ার সাইলাস টু সিজ হিম অ্যাজ হি ইজ ডেলিরাস, হ্যাঁ, তখন ল্যান্ডলর্ড কি বললো, দেখো জেম রডনিকে বললো যে হচ্ছে সাইলাসের পাশে বসে আছে, তাকে বললো কি টু সিজ হিম, তাকে ধরার জন্য, অ্যাজ হি ইজ ডেলিরাস। ডেলিরাস কেন বলা হচ্ছে, কারণ সে মাতাল। হিয়ারিং দ্য নেম সাইলাস টার্ন টু রডনি প্লিডস উইথ হিম টু গিভ হিম দ্য মানি, দেখো অমনি রডনিকে যেহেতু সন্দেহ করেছে সাইলাস, রডনির কথা শুনেই কি করলো সাইলাস, তাকে অনুরোধ করা শুরু করলো, প্লিডস উইথ হিম, হ্যাঁ, টু গিভ হিজ মানি ব্যাক, টেলিং হিম দ্যাট হি উইল গিভ হিম আজ গিনি অ্যান্ড উইল নট প্রেস চার্জেস, হ্যাঁ, বলছে আমি তোমাকে একটা গিনি দিয়ে দেবো। এইবার রডনি রিয়াক্টস অ্যাংরিলি সেইং দ্যাট হি উইল নট বি অ্যাকিউজড, ওদিকে রডনি তো টাকা নেয়নি, অতএব সেও খুব রেগে গেছে, হ্যাঁ। এইভাবে দ্য tavern goers make Silas take off his coat and sit down in the chair by the fire. Everyone comes down and Silas tells the story of the robbery. তো মোটামুটি সবাই সাইলাসকে একটু শান্ত করলো, এবং সাইলাস সবাইকে তার গল্পের কথা, মানে রোবারির কথাটা বললো। The villagers become more sympathetic and believe Silas' story largely because he appears so crushed and pathetic, হ্যাঁ, তো গ্রামবাসী সবাই অলরেডি জেনে গেছে তার টাকা চুরির কথা, সবাই খুব অখুশি হলো, ক্রাস্ট হলো। The landlord vouches for, দেখো জেম রডনি সেইং দ্যাট হি হ্যাজ বিন ইন দ্য ইল অল ইভিনিং, ওদিকে ল্যান্ডলর্ড কি করলো, জিমির পক্ষ হয়ে কথা বললো যে না, সে তো সারা সন্ধ্যায় এখানে আছে, অতএব সে তো টাকা চুরি করতে পারে না। সাইলাস অ্যাপোলোজাইজেস টু রডনি, সাইলাসও রডনির কাছে একটু ক্ষমা চাইলো। অ্যান্ড মিসেস ডগলাস দ্য ফারিয়ার আস্ক হাউ মাচ মানি ওয়াজ লস, সাইলাস টেলস হিম দ্য এক্সাক্ট ফিগার হুইচ ইজ মোর দ্যান 270 পাউন্ডস। ডগলাস সাজেস্ট দ্যাট 270 পাউন্ডস কুড বি ক্যারিড আউট ইজিলি, বলছে এই টাকাটা তো যে কেউ নিয়ে নিতে পারে। অ্যান্ড হি অফার্স টু ভিজিট সাইলাস কটেজ টু সার্চ ফর দ্য এভিডেন্স, এবং এভিডেন্সের জন্য সাইলাসের কটেজেও গেল। সিন্স সাইলাস আইসাইট ইজ পোর হি মাইট হ্যাভ মিস সামথিং, সবাই বললো যে হয়তো সাইলাসের চোখে যেহেতু জ্যোতি কম, সে হয়তো মিস করতে পারে, তাই বাকিরা সবাই অফার করলো যে আমরা গিয়ে খুঁজে দিতে পারি। তো ডগলাস অলসো অফার্স টু আস্ক দ্য কনস্টেবল টু অ্যাপয়েন্ট হিম ডিউটি কনস্টেবল হু সেটস অফ অ্যান আর্গুমেন্ট। মিস্টার ম্যাসি অবজেক্ট দ্যাট নো ডক্টর ক্যান অলসো বি আ কনস্টেবল অ্যান্ড ডক্টর ইত্যাদি, এটা আবার একটু মানে বাজে একটু গল্প টাইপের, হাস্যটা, এটা বাদ দিলাম। তাহলে মোটামুটি কি দাঁড়ালো বিষয়টা, যে সাইলাস এইখানে এসে রডনিকে প্রথমে অ্যাকিউজ করলো, কিন্তু পরবর্তীতে যা হোক বুঝতে পারলো যে রডনি নেয়নি, তাহলে চুরি আসলেই হয়েছে। কি কথা বুঝতে পেরেছো সবাই? একটু নামগুলো একটু খেয়াল রাখবা, গুরুত্বপূর্ণ নামগুলো, হ্যাঁ, যে কাকে সে সন্দেহ করলো। আরো অনেক নাম আছে, নভেল মানেই অনেক নাম, কিন্তু অত নাম মনে রাখার দরকার নেই, মেজর নামগুলো খেয়াল রাখবা। তো এই গেল টাকা চুরির বিষয়টা, সবাই জেনে গেল। গডফ্রে রিটার্নস হোম ফ্রম দ্য ডান্স টু ফাইন্ড দ্যাট ডান্সি ইজ নট ইয়েট রিটার্নড, হ্যাঁ, ওই যে গডফ্রে তো ডান্সে গেছিল, বার্থডে ডান্সে, সেখান থেকে ফিরে এসে দেখলো ডান্সি এখনো ফিরে আসেনি বাড়ি থেকে, নাকি বাড়িতে ফিরে আসেনি।
গডফ্রে ইজ, এখন যে ঘোড়া মারা গেছে সেটা কি জানে গডফ্রে তার ঘোড়া মারা গেছে, বিক্রি হয়নি? না না স্যার। স্যার। তাহলে গডফ্রে ইজ ডিস্ট্রাক্টেড বাই থটস অফ ন্যান্সি ল্যামেটার, কিন্তু মাঝে মাঝে গডফ্রের মাথায় ন্যান্সি ল্যামেটারের কথা আসতেছে। অ্যান্ড ডাজ নট থিঙ্ক ভেরি মাচ অ্যাবাউট হিজ ব্রাদার্স ওয়্যারঅ্যাবাউটস, কিন্তু ভাইয়ের কি হলো না হলো সেটা নিয়ে তার চিন্তা করার টাইম নাই। বাই মর্নিং এভরিওয়ান ইজ ডিসকাসিং দ্য রোভারি, সবাই তো সাইলাসের রোভারি নিয়ে আলোচনা করছে। অ্যান্ড গডফ্রে অ্যান্ড আদার রেসিডেন্টস অফ দ্য ভিলেজ ভিজিট সাইলাস কটেজ টু গ্যাদার এভিডেন্স অ্যান্ড গসিপ, সবাই মোটামুটি তার কটেজে যাচ্ছে এভিডেন্স নিতে। হ্যাঁ, মোটামুটি গ্রামবাসী সবাই ওই সাইলাসের টাকা চুরি নিয়েই ব্যস্ত। আর টিন্ডার বক্স ইজ ফাউন্ড অন দ্য সিন অ্যান্ড ইজ সাসপেক্টেড টু বি, দেখো সামহাউ কানেক্টেড টু দ্য ক্রাইম। হ্যাঁ, এবং একটা টিন্ডার বক্স পাওয়া গেল, সবাই মনে করলো এই টিন্ডার বক্সটা হয়তো বা এই ক্রাইমের সাথে কোনোভাবে রিলেটেড, যে হয়তো এই টিন্ডার বক্সটা যার কাছে ছিল সে হয়তো চুরি করেছে। টিন্ডার বক্স কি? টিন্ডার বক্স বুঝি আমরা এই যে ম্যাচ লাইট নাকি, এই যে এরকম জাতীয়, এই জাতীয় মানে একটা ছোট বক্স, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে, বিশেষ করে তোমার হচ্ছে ওই জাদু মন্ত্র করতে পারে এরকম মানুষ। তো যাই হোক, বলছে যে দো আ ফিউ ভিলেজার্স সাসপেক্ট দ্যাট সাইলাস ইজ সিম্পলি ম্যাড অ্যান্ড পজেস অ্যান্ড হ্যাজ লাইড অ্যাবাউট দ্য থেফট, হয়তো সে মিথ্যা বলতে পারে, এরকম খুব কম ভিলেজই মানে সাইলাসের কথা অবিশ্বাস করেছে, খুব কমই। আদার্স ডিফেন্ড হিম। সাম টাউন্স পিপল সাসপেক্ট দ্যাট অকাল্ট ফোর্সেস টুক দ্য মানি, কেউ কেউ ভাবতেছে অদ্ভুত কোনো শক্তি হয়তো তার টাকাগুলো নিয়ে গেছে। অ্যান্ড কনসিডার ক্লুজ সাস অ্যাজ দ্য টিন্ডার বক্স ইউজলেস। হ্যাঁ, এবং টিন্ডার বক্স নিয়ে তারা যে খুব ভাবতেছিল, তারা বললো যে না, টিন্ডার বক্সের সাথে কোনো রিলেশন নেই, বরং কোনো অকাল্ট পাওয়ার, হ্যাঁ, বা অ্যাবনর্মাল শক্তি বা সুপারন্যাচুরাল পাওয়ার হয়তো তার টাকাগুলো নিয়ে গেছে। এরকম ভাবে মোটামুটি সবাই গবেষণা করতে থাকলো। এগুলো হচ্ছে গবেষণা, কে নিতে পারে, কি হতে পারে। দ্য টিন্ডার বক্স রিমাইন্ডস মিস্টার স্নেল, দ্য ট্যাভার্ন ল্যান্ডলর্ড of a peddler who had visited Reblu a month before and had mentioned that he was carrying a tinder box. ওদিকে মিস্টার স্নেল সে বললো কি যে এই টিন্ডার বক্সটা হয়তো বা কোন এক পেডলারের হতে পারে। পেডলার মানে কি বলতো? পেডলার বলতে কাকে বোঝায়? আমরা হকার বুঝি, হকার। জি স্যার। এই যে দেখো এরকম ভাবে যে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায় এরকম ব্যক্তি, এই যে পেডলার বলছে, এরকম কোন পেডলারের হতে পারে যে এক মাস আগে এসেছিল। দ্য টক অ্যামং দ্য টাউন্স পিপল টার্নস টু ডিটারমাইনিং দ্য পেডলার্স অ্যাপিয়ারেন্স, সবাই ভাবলো হ্যাঁ এই হতে পারে। রিকলিং হিজ ইভিল লুকস, হ্যাঁ, যে তার চেহারার মধ্যে একটা ইভিল পাওয়ার ছিল। ট্রাইং টু ডিটারমাইন হোয়েদার আর নট হি ওর ইয়ারিংস। Everyone is disappointed, however, when Silas says he remembers the peddler visit but never invited him inside the cottage. সাইলাসও ভাবলো হ্যাঁ আমি তো একে আসতে বলেছিলাম, কিন্তু সে তো কখনো আসেনি। হ্যাঁ, গডফ্রে রিমেম্বারিং দ্য পেডলার্স অ্যাজ আ মেরি, দেখো গ্রিমিং ফেলা, মানে সবাই যার যার মতো ভাবছে যে কে নিতে পারে। সাইলাস however wanting to identify specific culprit clings to the notion of the peddlers guild. হ্যাঁ, সবাই এখন মোটামুটি সাইলাসও বুঝতে পারলো যে পেডলারই হয়তো বা কাহিনীটা ঘটাতে পারে, হ্যাঁ, যে পেডলারই নিতে পারে। তো ডান্সি কন্টিনিউইং অ্যাবসেন্স, ওদিকে ডান্সি যেহেতু অ্যাবসেন্ট, ডিস্ট্র্যাক্টস গডফ্রে ফ্রম হিজ ডিসকাশন। কিন্তু এই যে টাকা চুরি নিয়ে যে গল্প চলতেছে, এই গল্পের মধ্যে গডফ্রে কিন্তু কাকে সন্দেহ করতেছে বলো? ডান্সিকে। বারবার সে এটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে। গডফ্রে ওরিস দ্যাট ডান্সি মে হ্যাভ রান অ্যাওয়ে উইথ হিজ হর্স, সে ভাবতেছে হয়তো তার ঘোড়া নিয়ে ডান্সি হয়তো পালাইছে। হ্যাঁ, ইন অ্যাটেম্প্ট টু ফাইন্ড আউট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, তখন সে কি ঘটেছে এটা দেখার জন্য গডফ্রে রাইডস টু দ্য টাউন হোয়ার দ্য হান্টস স্টার্টেড অ্যান্ড এনকাউন্টার্ড ব্রিস, দ্য ইয়ং ম্যান হু হ্যাড অ্যাগ্রিড টু বাই ওয়াইল্ডফায়ার। হ্যাঁ, দেখো, এবং ব্রিসের সাথে দেখা হলো। তাহলে কে কিনতে চেয়েছিল ওয়াইল্ডফায়ারটা? তার নাম কি? ব্রিস নাকি? হ্যাঁ, তার সাথে দেখা হয়ে গেল। ব্রিস ইজ সারপ্রাইজ টু লার্ন অফ ডান্সিস ডিসঅ্যাপিয়ারেন্স এন্ড টেলস গডফ্রে দ্যাট ওয়াইল্ডফায়ার হ্যাজ বিন ফাউন্ড ডেড। হ্যাঁ, এবং ওয়াইল্ডফায়ারও কি মারা গেছে, এটাও দেখা। Seeing no alternative and hoping to free himself from Dance's threat of blackmail, Godfrey decided to tell his father not only about the rent money, but also মানে সিক্রেট টিক্রেট সব বলে দিল যে এর সাথে তো পারা যাবে না, কারণ ঘোড়া তো মেরেই ফেললো, এখন তো ডান্সি হয়তো টাকা নিয়ে আসতে পারবে না, শেষ পর্যন্ত টাকা তাকে দিতেই হবে, আর টাকা দেওয়ার মতো ক্ষমতা তার তো নেই। তাই সে ভাবলো যে বাবাকে বলেই দিই। সুতরাং Godfrey tilts himself for the worst, as Squire is prone to violent fits of anger and rash decisions that he refuses to resent, even when his anger has passed. The next morning Godfrey decides to confess only part and try to direct his father's anger and towards Dancy. তাই সে করলো কি, সে তার পুরো গল্পটা বললো না। হ্যাঁ, ভাবলো যে যদি বলে দিই, হ্যাঁ, গডফ্রে লুকিয়ে গেল, স্টিল লুকিয়ে গেল। হ্যাঁ, এবং ভাবলো যে খারাপ কিছু করতে পারে, যদি জানে
হয়তো স্কোয়ারস ক্যাশ খুব রেগে যাবে এবং তাকে হয়তো রাগের মাথায় কি করে নিতে পারে, কি সিদ্ধান্ত নিতে পারে বলা যায় না। এই জন্য সে বললো না, শুধু কিছু অনলি পার্টলি কিছু ঘটনা বললো নাকি। দেখো বলছে কি, গডফ্রে ডিসাইড টু কনফেস অনলি পার্টলি অ্যান্ড টু ট্রাই টু ডিরেক্ট হিজ ফাদার্স অ্যাঙ্গার টুয়ার্ড ডান্সি। এমনভাবে বলবে যাতে পুরো রাগটা ডান্সের উপরে গিয়ে পড়ে। তো এইভাবে মোটামুটি আমাদের স্টোরিটা চলছে। 9-10 ছোট আছে, আমরা আজকে 10 পর্যন্ত পড়ে রাখবো। দেখো চ্যাপ্টার 9, গডফ্রে টেক্স হিজ ওন ব্রেকফাস্ট আর্লি, ওয়েটস ফর স্কোয়ারকে সে বলে দিবে টু ইট অ্যান্ড টেক হিজ মর্নিং ওয়াক বিফোর স্পিকিং উইথ হিম। হয়তো সে প্রস্তুত হয়েছে মনে মনে যে বাবাকে সব বলে দিব। গডফ্রে টেলস হিজ ফাদার অ্যাবাউট ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাবাউট হাউ হি গেভ দ্য রেন্ট টু দ্য মানি টু দ্য ডান্সি, কীভাবে দিয়েছিল, কীভাবে এখন ডান্সি তাকে টাকাটা দিচ্ছে না, কীভাবে ওয়েলফেয়ার মারা গেলো, সব কিছু মোটামুটি তার বাবাকে বলে দিল। হিজ ফাদার ফ্লাইস ইন্টু ওয়ান অফ হিজ রেজেস, বাবা রেগে গেল অ্যান্ড আস্ক হোয়াই গডফ্রে স্টোল ফ্রম হিম, এবং গডফ্রে তুমি আমার কাছে টাকা চুরি করছো কেন, মিথ্যা বলছো কেন, লাইট টু হিম ফর ডান্স ইজ চেক, তুমি ডান্সের উদ্দেশ্যে আমার কাছে মিথ্যা বলছো কেন। হোয়েন গডফ্রে ইজ এভাসিভ দ্য স্কোয়ার কামস ক্লোজ টু গেজিং দ্য ট্রুথ। হ্যাঁ, মোটামুটি সে সত্যটা বুঝে নিল। দ্য স্কোয়ার গোজ অন অ্যান্ড অন ব্লেমিং হিজ কারেন্ট ফিনান্সিয়াল ট্রাবলস অন দ্য ওভার ইন্ডালজিং অফ হিজ সানস। বলছে আমার এই অর্থনৈতিক দুর্দশার জন্য তোমরা দায়ী। মানে খুব রেগে গেল, খুব দোষারোপ করতে শুরু করলো। গডফ্রে ইনসিস্ট দ্যাট হি হ্যাজ বিন উইলিং টু হেল্প উইথ দ্য ম্যানেজমেন্ট অফ হিজ ফাদার স্টেট। সে তখন বললো যে আমি তো আপনাকে আপনার স্টেট ম্যানেজমেন্টে খুব সাহায্য করছি। বাট দ্য স্কোয়ার চেঞ্জ দ্য সাবজেক্ট কমপ্লেনিং অ্যাবাউট গডফ্রেস ওয়াফলিং ওভার, দেখো, ওভার ওয়েদার টু ম্যারি ন্যান্সি লেমেটার। তখন বাবা ন্যান্সি লেমেটারকে গডফ্রে বিয়ে করবে কিনা সেটা নিয়ে কথা শুরু করলো। দ্য স্কোয়ার অফার্স টু প্রপোজ ফর গডফ্রে, তাই তো, এবং বাবা বললো যে আমি তোমার হয়ে দরকার ল্যামেটারের কাছে প্রপোজ করে দিব। বাট গডফ্রে ইজ এগেইন ইভেসিভ, আবার এড়িয়ে যাচ্ছে অ্যান্ড রিফিউজ দ্য অফার। Afterward, Godfrey is not sure whether to be grateful that nothing seems to be have changed and uneasy that he has to tell more half truths. হ্যাঁ, মানে সে হাফ ট্রুথ বলেছে তাতে খুব একটা পরিবর্তন হয়নি, বা বাবা তার উপর খুব রেগেও যায়নি, বা রাগলেও তেমন কিছু পরিবর্তন ঘটেনি। এতে সে খুব স্বাভাবিক বোধ করলো, ঠিক আছে, যে অন্তত হাফ ট্রুথে কাজ হয়েছে। Though Godfrey worries that his father might push his hand and force him to refuse Nancy, as well as he merely places his trust in favorable chance. সে এখন মানে চান্সের উপর ছেড়ে দিল সবকিছু। হ্যাঁ, হোপিং দ্যাট সাম আনফরচুনেট ইভেন্ট উইল রেস্কিউ হিম ফ্রম হিজ প্রেজেন্ট প্রেডিকামেন্ট। হ্যাঁ, তার বর্তমান যে অবস্থা, দুর্দশা, সেটা থেকে হয়তো ভাগ্যই তাকে রক্ষা করতে পারে। কারণ বিয়ের কথাটা কি সে বললো তার বাবাকে এখনো? না স্যার, বলেনি, এটা এড়িয়ে গেল। ভাবতেছে পরিস্থিতি যাহাই হবে। উইক পাসেস উইথ নো এভিডেন্স অ্যাবাউট দ্য রোবারি অ্যান্ড নো সাইন অফ ডান্সে, তাই তো ডান্সিও আসছে না, আবার রোবারিও প্রকাশ পেল না। নো ওয়ান কানেক্টস ডান্সেস ডিসঅ্যাপিয়ারেন্স উইথ দ্য থেফট, কিন্তু কেউই এই ডান্সের ডিসঅ্যাপিয়ারেন্সকে থেফটের সাথে কিন্তু কানেক্ট করেনি। হাউএভার অ্যান্ড দ্য পেডলার রিমেন্স দ্য প্রাইমারি সাসপেক্ট, এবং সবাই ওই পেডলারকেই প্রধান সাসপেক্ট বলে মনে করলো। দো সাম স্টিল ইনসিস্ট দ্যাট অ্যান ইনএক্সপ্লিকেবল আদার ওয়ার্ল্ডলি ফোর্স ইজ রেসপন্সিবল, কিন্তু বাকি আবার সবাই ভাবছে যেহেতু সাইলাসের মধ্যে একটা অ্যাবনর্মাল পাওয়ার আছে, এরকম কোনো অসম্ভব কোনো শক্তি বা ক্ষমতা বা কোনো পাওয়ার, হ্যাঁ, ভূত প্রেত জিন হয়তো তার টাকা চুরি করছে বলে মনে করছে। সাইলাস ইজ স্টিল ইনকনসোলেবল, কিন্তু সাইলাস কোনোভাবে কনসোল হচ্ছে না। পাসেস দ্য ডেজ উইভিং জয়লেসলি, সে উইভ করতেছে কিন্তু দিনানন্দভাবে। উইদাউট হিজ মানি হিজ লাইফ, দেখো, হিজ লাইফ ফিলস এমটি অ্যান্ড পারপাসলেস। হি আর্নস দ্য পিটি অফ দ্য ভিলেজার্স, গ্রামবাসীও তার প্রতি খুব করুণাবোধ করছে। হু নাও থিঙ্ক অফ হিম অ্যাজ হেল্পলেস রাদার দ্যান ডেঞ্জারাস। হ্যাঁ, সবাই আগে তাকে খুব ডেঞ্জারাস মনে করতো, এখন মোটামুটি তাকে হেল্পলেস মনে করলো। দে ব্রিং সাইলাস ফুড, অনেকে খাবার নিয়ে আসলো সাইলাসের জন্য। কল অন হিম টু অফার কন্ডোলেন্স, কেউ কেউ এসে তাকে সান্ত্বনা দিতে থাকলো। অ্যান্ড ট্রাই টু হেল্প হিম গেট ওভার হিজ লস, এবং তার এই ক্ষতি পোষণের ক্ষেত্রে তাতে তাকে মানানো যায়, তাই সবাই তাকে হেল্প করা শুরু করলো। দিস ইফোর্টস আর অনলি মাইল্ডলি সাকসেসফুল, তাদের ইফোর্টটা কিছুটা সফল হলো। মিস্টার ম্যাসি সাবজেক্টস সাইলাস টু আ লং অ্যান্ড ডিসকার্সিভ স্পিচ অ্যাবাউট কামিং টু চার্চ। মিস্টার ম্যাসিও, তাই তো, চার্চ ক্লার্ক, তাকে এসে করছে কি, চার্চে আসার জন্য অনুরোধ করছে, among other things, but gets little reaction and leaves more perplexed by Silas than before. হ্যাঁ, মানে যেহেতু এত কিছু বোঝাচ্ছে তারপর সাইলাস চার্চে আসতেছে না, ধর্মকর্ম করে না। হ্যাঁ, এই জন্য মিস্টার ম্যাসি সাইলাসের প্রতি আরো বেশি অবাক হয়ে গেল, পারপ্লেক্সড হয়ে গেল, হতাশ হলো। অ্যানাদার ভিজিটার ইজ ডলি উইনথ্রপ, দ্য হুইল রাইটস ওয়াইফ। এর নামটা একটু খেয়াল রাখবা, ডলি উইনথ্রপ, দ্য হুইল রাইটস ওয়াইফ। হুইল রাইট বুঝো তো? হুইল রাইট মানে কি, যে হচ্ছে ঘোড়ার গাড়ির চাকা তৈরি করে, ঠিক আছে তো। তার ওয়াইফ আর সেলফলেস অ্যান্ড পেশেন্স উইমেন। ডলি ব্রিংস আর সান, নাম হচ্ছে অ্যারন। তাহলে ডলির ছেলের নাম কি?
অ্যারন। যাকে তার ছেলের মানে যে ছেলেকে সাথে নিয়ে আসতো যখন সে সাইলাসের সাথে কথাবার্তা বলতো। সাম অফ আর ফেমড লার্ড কেকস, এবং সাইলাসকে দেওয়ার জন্য মাঝে মাঝে সে লার্ড কেকও নিয়ে আসতো। যাই হোক, শি এনকারেজেস সাইলাস টু অ্যাটেন্ড চার্চ, পার্টিকুলারলি সিন্স ইট ইজ ক্রিসমাস টাইম, যেহেতু বড়দিন আসতেছে। হোয়েন শি আস্কস ইফ হি হ্যাজ এভার বিন টু চার্চ, যখন সে তাকে জিজ্ঞাসা করলো যে সে কখনো চার্চে গেছে কিনা, সাইলাস রেসপন্ডেড দ্যাট হি হ্যাজ নট, সে মিথ্যা বললো, হ্যাঁ, যে আমি কখনো চার্চে যাই নাই। সে চার্চে যায় নাই, হি হ্যাজ অনলি বিন টু চ্যাপেল, সে চ্যাপেলে গেছে। চ্যাপেল আর চার্চের মধ্যে পার্থক্য হলো, চার্চ হলো পুরো গ্রামবাসীর জন্য, আর চ্যাপেল হলো কোনো একটা প্রতিষ্ঠানের বা কারো প্রাইভেট। চ্যাপেল হচ্ছে প্রাইভেট, হ্যাঁ, আর চার্চ হচ্ছে পাবলিক। ডলি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য ডিস্টিংশন সাইলাস ইজ মেকিং, হ্যাঁ, মানে চার্চ কি আর চ্যাপেল কি এটা আবার ডলি বুঝে না। নর ইন এনি সিগনিফিক্যান্ট ওয়ে ডাজ সাইলাস, আর সাইলাসও খুব একটা এটাকে পার্থক্য দেখাতে আগ্রহী না। ওয়ান্টিং টু শো হিজ গ্র্যাটিটিউড ফর দ্য ভিজিট, অলসো সাইলাস ক্যান থিঙ্ক টু ডু ইজ অফার অ্যারন আপ দেখো বিট অফ লার্ড কেক। তাহলে যে লার্ড কেক ডলি আনতো সাইলাসের জন্য, কৃতজ্ঞতাবশত সেও করতো কি, সাইলাস সেখান থেকে অ্যারনকেও কিছু কিছু অফার করতো। অ্যারন ইজ ফ্রাইটেন্ড অফ সাইলাস, কিন্তু অ্যারন তো সাইলাসকে খুব ভয় পেত। বাট ডলি কোয়াক্স হিম ইনটু সিঙ্গিং আ ক্রিসমাস ক্যারল, কিন্তু ডলি মোটামুটি তার ছেলেকে বড়দিনের গান টান, ক্রিসমাস ক্যারল মানে হচ্ছে বড়দিনের যে কোরাস গানগুলো হয় সেগুলোকে বোঝায়, ঠিক আছে তো। ডলি কোয়াক্স মানে কি, অনুরোধ করা বা একটু উৎসাহিত করা। অনেক আছে না যে ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করাই, হ্যাঁ, যে তুমি একটু কবিতা বলো তো বাবু, একটু গান বলো তো, এরকমভাবে অ্যারনকে স্বাভাবিক করে নেওয়ার জন্য মাঝে মাঝে সাইলাসের সাথে একটু পরিচয় করে দিত। ডেসপাইট হিজ গ্র্যাটিটিউড সাইলাস ইজ রিলিভড, দেখো আফটার দ্য টু হ্যাভ লেফট, যাই হোক, ডেসপাইট হিজ গ্র্যাটিটিউড সাইলাস ইজ রিলিভড আফটার দ্য টু হ্যাভ লেফট অ্যান্ড হি ইজ অ্যালোন টু উইপ অ্যান্ড মর্ন দ্য লস অফ হিজ মানিস। তো যাই হোক, আবার যখন তারা চলে যেত সবাই তাকে ছেড়ে, আবার সে তার উইপ করতো আর ওই তার টাকা নিয়ে সে মর্ন করতো, ঠিক আছে, এইভাবে। সাইলাস ডাজ নট গো টু চার্চ অন ক্রিসমাস ডে, সে যেত না। বাট অলমোস্ট এভরিওয়ান এলস ইন দ্য টাউন, কিন্তু সবাই তো যেত আর কি। দ্য কেসেস হোল্ড আ ফ্যামিলি ক্রিসমাস পার্টি দ্যাট নাইট, কেস পরিবারও একটা ক্রিসমাস পার্টি দিয়েছিল তার পরিবারে। অ্যান্ড ইনভাইট দ্য কিমবেলস, গডভ্রেস আন্ট অ্যান্ড আঙ্কেল, মানে বাকি অনেককেই ইনভাইট করেছে। অল ইভিনিং গডভ্রেস লুকস ফরওয়ার্ড লঙ্গিংলি টু দ্য স্কোয়ার্স ফেম নিউ ইয়ার্স ডান্স অ্যান্ড দ্য চান্স টু বি উইথ ন্যান্সি, আর গডফ্রে সবসময় কি করছে, লুক ফরওয়ার্ড তো মানে কি আগ্রহ হয়ে আছে, কখন সেই নিউ ইয়ার ডান্স আসবে, যখন ন্যান্সির সাথে তার দেখা হবে, এই নিয়ে তার আগ্রহ। দ্য প্রসপেক্ট অফ ডান্স ইজ রিটার্ন লুমস ওভার গডফ্রে, বাট হি ট্রাইজ টু ইগনোর ইট, কিন্তু ওদিকে ডান্সই তো ফিরে আসতে পারে যে কোনো সময়, হ্যাঁ, এবং তার সেই গোপন কথা বলে দিতে পারে, এটা সে সবসময় মনে মনে ভাবতেছে, আর হয়তো মানে সে বিব্রত বোধ করতেছে। অবশ্য মাঝে মাঝে সেটাকে এড়ানোর চেষ্টা করতে থাকে, হি ট্রাইজ টু ইগনোর ইট, ওই ডান্সির সে ব্ল্যাকমেলকে সে মাঝে মাঝে ইগনোর করতে যাচ্ছে ন্যান্সির সাথে মেশার জন্য, কিন্তু আসলে সে মাঝে মাঝে এগুলো ইগনোর করতে চাইলেও এগুলোকে ইগনোর করা যায় বলো? কারণ কি, ডান্সি যে মারা গেছে না কোথায় গেছে সেটা তো কেউ জানে না, জানে? না স্যার, সে হয়তো পালিয়ে গেছে, সবাই ভাবতেছে, বা গডফ্রে ভাবতেছে হয়তো যে কোনো সময় চোর চলে আসতে পারে আর তার সে গোপন বিয়ের কথা বলে দিতে পারে। তখন ন্যান্সির সাথে যদি সম্পর্ক হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তখন সে কি বিপদে পড়তে পারে সেটা নিয়ে সে ভয়ে আছে, হ্যাঁ। তো যাই হোক, এভাবে চলছে। এরপর কি হচ্ছে দেখো, আমরা দেখি সময় যেহেতু আছে একটু আগিয়ে নিই। চ্যাপ্টার 11, ন্যান্সি ল্যামেটার অ্যান্ড হার ফাদার অ্যারাইভড অ্যাট দ্য রেড হাউস ফর দ্য স্কোয়ার্স নিউ ইয়ার্স ডান্স। তাহলে স্কোয়ার্স নিউ ইয়ার্স ডান্সে চলে আসলো স্কোয়ারের বাসায়। নাম কি, বাসাটার নাম কি বলতো? রেড হাউস, তাই তো, হ্যাঁ। তো ল্যান্সি সহ তার বাবা আসলো। দ্য ট্রিপ ওভার স্লাশি রোডস হ্যাড নট বিন অ্যান ইজি ওয়ান, যেহেতু বরফের ঠান্ডা সময়, রাস্তা সব পিছলা, বা হচ্ছে বরফ তুষারপাত পড়ছে খুব, আর এই ভ্রমণটা তাদের খুব একটা সহজ হয়নি। ন্যান্সি ইজ অ্যানোয়েড দ্যাট শি হ্যাজ টু লেট গডফ্রে হেল্প আউট অফ আর ক্যারিয়ার্স, এবং সে খুব রেগে যাচ্ছে, হ্যাঁ, যে তাকে ক্যারিয়ার্স থেকে নামতে হলে গডফ্রের হেল্প নিতে হবে, মানে গডফ্রের হেল্প সে নিতে চায় না। ন্যান্সি থিংকস শি হ্যাজ মেড ইট ক্লিয়ার দ্যাট শি ডাজ নট উইশ টু ম্যারি গডফ্রে, যে সে অলরেডি ক্লিয়ার করেছে যে সে গডফ্রেকে বিয়ে করতে চায় না। হিজ আনওয়েলকাম অ্যাটেনশন বদার স্যার, কারণ তার ভিতরে যে আনওয়েলকাম অ্যাটেনশন মানে কোল্ড বিহেভিয়ার, সেটা ন্যান্সির ভালো লাগেনি। দো দ্য ওয়ে হি অফেন্স ইগনোর স্যার বদার স্যার জাস্ট অ্যাজ মাস, এবং এছাড়াও, হ্যাঁ, তাকে যতটুকু ইগনোর করে গডফ্রে, এই ইগনোরেন্সটাও
তাকে খুব বদার করেছে, বিরক্ত করেছে। ন্যান্সি মেক্স হার ওয়ে আপস্টেয়ার্স টু আর ড্রেসিং রুম দ্যাট শি মাস্ট শেয়ার উইথ 6 আদার উইমেন, ইনক্লুডিং দ্য গান সিস্টার্স হু কেম ফ্রম আ লার্জার টাউন অ্যান্ড রিগার্ড র্যাভলস সোসাইটি উইথ ডিসডেইন। এবং ন্যান্সি যেহেতু ড্রেস চেঞ্জ করবে, তাহলে তাদেরকে এমন একটা ড্রেসিং রুমে পাঠানো হলো যেখানে আরও 6 জন উইমেন আছে যাদের সাথে তার এই রুমটা শেয়ার করতে হবে, এবং এটা তার কাছে খুব একটা ভালো লাগেনি। তো দেখো মিসেস অসগুড অ্যান আন্ট অফ হুম ন্যান্সি ইজ ফন্ড, কিন্তু অসগুড তাই তো একজন আন্ট যার প্রতি ন্যান্সি খুবই মানে অনুরক্ত বা তাকে খুব পছন্দ করে, ইজ অলসো অ্যামং দ্য উইমেন। অ্যাজ শি পুটস অন আ ড্রেস ফর দ্য ডান্স, তো ডান্সের জন্য যখন ড্রেস পরতেছে, ন্যান্সি ইমপ্রেস দ্য গান সিস্টার অ্যাজ এ রাস্টিক বিউটি। মানে ওই ন্যান্সি ইমপ্রেসেস দ্য গান সিস্টার অ্যাজ এ রাস্টিক বিউটি। তাহলে গান সিস্টার যারা আছে মানে অন্য পরিবারের, তাদেরকে সে রাস্টিক মনে করলো। লাভলি বাট ইম্যাকুলেটেড, বাট উইথ আ রাফ হ্যান্ডস অ্যান্ড স্ল্যাং ক্লিয়ারলি ইগনোরেন্ট অফ হায়ার সোশ্যাল বেসিস। মানে তার যে হায়ার সোসাইটি আছে, মানে এই যে গান সিস্টার, এরাও যে একটু বড় পরিবার থেকে আসা, এটা অবশ্য তারা বুঝতে পারেনি, কারণ উইথ হার দেখো রাফ হ্যান্ডস অ্যান্ড স্ল্যাং, তার যে ন্যান্সি ল্যামেটারের কথাবার্তায়, বুঝতে পারছো? মানে এখানে অবশ্য রাস্টিক কাকে বলা হলো, গান সিস্টারদেরকে না ন্যান্সিকে বলো তো? ন্যান্সিকে, তাই তো? ন্যান্সির রাফ হ্যান্ড বা তার যে কথাবার্তার মধ্যে স্ল্যাং আছে, গ্রাম্য ভাষা, এগুলোর জন্য গান সিস্টাররা ন্যান্সিকে একটু গেও বললো আর কি, রাস্টিক বিউটি। ন্যান্সির সিস্টার প্রিসিলা অ্যারাইভস, ওদিকে ন্যান্সির সিস্টারও আসলো। তার নাম কি? ন্যান্সি সিস্টারের নাম কি? Priscilla. প্রিসিলা। Priscilla. Arrives and complains about how Nancy always insists they wear matching guns. এবং সেও এসে কমপ্লেন করতে থাকলো যে সবসময় ন্যান্সি তাকে কি করে, ইনসিস্ট করে যে তারা ম্যাচিং গাউন পরে। কিন্তু প্রিসিলা ফ্রিলি অ্যাডমিটস শি ইজ আগলি অ্যান্ড ইন ডুইং সো ম্যানেজেস টু ইমপ্লাই দ্যাট দ্য গানস আর আগলি অ্যাজ ওয়েল। এইসব কথাবার্তা আমাদের দরকার নেই। তো যাই হোক, এরকম কথাবার্তা চলছে ওদের ভিতরে, ওগুলো আমাদের খুব জরুরি না। বলে তোমরা যদি পারো একটু দেখে নিও। এখানে ডান্স পার্টির কথা বলা হয়েছে, সেটা দরকার নেই। আচ্ছা, এরপরে এই জায়গা থেকে আমরা একটু দেখি। গডফ্রে এই জায়গায় বলছে, দেখো, ন্যান্সি টেলস গডফ্রে দ্যাট শি ডাজন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্য স্মলার রুম উইথ হিম অ্যান্ড উইল জাস্ট ওয়েট অন হার ওন। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, সেটা হলো কি, যে তার ড্রেসটা একটু ছিঁড়ে যায়, বুঝতে পারছো? এখানে আমরা একটু দেখা দরকার। এখানে কাহিনীটুকু আছে। Priscilla freely admits she is ugly and in doing so manages to imply that the guns are also ugly as well. মানে প্রিসিলা কাকে আগলি বললো বলো তো? ফ্রিলি অ্যাডমিটস দ্যাট শি ইজ আগলি, তার বোনকে। এমনকি আর যে গান সিস্টার আছে তাদেরকে সে আগলি বললো। হাউএভার প্রিসিলা ইনসিস্টস দ্যাট শি হ্যাজ নো ডিজায়ার টু ম্যারি অ্যানওয়ে, এবং প্রিসিলা বললো কি, আমি কাউকে বিয়ে করতে চাই না ভাই। হোয়েন ন্যান্সি, এগুলো গল্প তো, যে তোর পুরো নভেলটা না পড়ে এই কাহিনীগুলো পড়লে কিছু কিছু মাঝখানে অনেক গ্যাপ পড়ে যায়, যেগুলোর জন্য মনে হয় গল্পটা কেমন কাটা কাটা লাগতেছে। হোয়েন ন্যান্সি সেইজ দ্যাট শি ডাজ নট ওয়ান্ট টু ম্যারি আইদার, তখন ন্যান্সিও বললো আমিও বিয়ে করতে চাই না। তখন প্রিসিলা পোপোজ হার, পোপো বুঝো? পোপো একটা ভার্ব, এর মানে কি দেখো, মানে একটু মজা করা, ঠাট্টা মশকরা করা। দেখো, ডিসমিস as being foolish or impractical, বলো না তুমি তো বিয়ে করবো অবশ্যই। And when they go down to the parlor, Nancy accepts a seat between Godfrey and the rector, Mr. Krakenthorpe. এই দুজনের মাঝখানে বসলো আর কি ন্যান্সি। She cannot help but feel exhilarated by the prospect that she could be the mistress of the Red House herself. এবং সে মনে মনে খুশি না হয়ে পারতেছে না, এত মনে মনে একটা এক্সিলারেশন বোধ করতেছে যে সে এই বাড়ির রেড হাউসের সে মিস্ট্রেস হতে যাচ্ছে। সে দেখো গডফ্রেকে পছন্দ করতেছে না, কিন্তু মনে মনে সে ভাবতেছে কি সে এই বাড়ির কি মিস্ট্রেস হবে নাকি। ন্যান্সি রিমাইন্ডস হারসেলফ, মনে মনে ভাবতেছে যে হাউএভার দ্যাট শি ডাজ নট কেয়ার ফর গডফ্রেস মানি অর স্ট্যাটাস বিকজ শি ফাইন্ডস হিম অফ আনসাউন্ড ক্যারেক্টার। কিন্তু আবার সে মনে মনে ভাবতেছে না, আমি তো বিয়ে করবো না, কারণ গডফ্রেস মানিও আমার দরকার নেই, স্ট্যাটাসও আমার দরকার নেই। কারণ কি,
গডফ্রে একটু আনসাউন্ড ক্যারেক্টারের মানুষ, ওকে বিয়ে করা যাবে না। তো এরকম কথা ভাবতেছে মনে মনে, আর লাজুক হচ্ছে। দেখো, শি ব্লাস্ট অ্যাট দিস থটস, দ্য রেক্টর নোটিসেস অ্যান্ড পয়েন্টস আউট হার ব্লাস্ট টু গডফ্রে। এবং মানে ন্যান্সি যে একটু লজ্জা লজ্জা পাচ্ছে, তো একটু ব্লাশিং হচ্ছে, একটু লজ্জা ভাব চলে আসতেছে তার ফেসে। তো এটা আবার রেক্টর কি করছে, গডফ্রেকে দেখাচ্ছে, দেখো হ্যাঁ, যে ন্যান্সি কিন্তু লজ্জা পাচ্ছে। দো গডফ্রে ডিটারমাইন্ডলি অ্যাভয়েডস লুকিং অ্যাট ন্যান্সি, সে ভাবলো যে না, তার দিকে সে তাকাবেই না। হ্যাঁ, গডফ্রে ন্যান্সির দিকে তাকাবেই না। দ্য হাফ ড্রাঙ্ক স্কোয়ার ট্রাইজ টু হেল্প থিংস অ্যালং বাই কমপ্লিমেন্টিং ন্যান্সিস বিউটি। কিন্তু হাফ ড্রাঙ্ক স্কোয়ার মানে কি, তার বাবা, গডফ্রের বাবা চেষ্টা করতেছে ন্যান্সির বিউটির প্রশংসা করে, যাতে গডফ্রে তার দিকে তাকায়। After a little more banter, the squire pointedly asked Godfrey if he has asked Nancy for the first dance of the evening. একটু মোটামুটি কিছু ব্যান্টার করার পর, ব্যান্টার মানে কি, ওই একটু কথাবার্তা ভাড়ামি এগুলো করার পর কি করতেছে স্কয়ার, গডফ্রেকে জিজ্ঞাসা করছে, দেখো ফ্রেন্ডলি টিজিং, হ্যাঁ, টিজ করার পরে গডফ্রেকে জিজ্ঞাসা করছে, তুমি কি ন্যান্সিকে বলেছো ডান্স করবা কিনা এই ইভিনিংয়ে? গডফ্রে রিপ্লাইজ দ্যাট হি হ্যাজ নট, যে না, আমি তার সাথে ডান্স করার জন্য বলিনি। বাট নানদালেস এমব্রেসলি আস্ক ন্যান্সি অ্যান্ড শি অ্যাকসেপ্ট। অন্যদিকে দেখো, ন্যান্সি গডফ্রেকে পছন্দ না করলেও, বা গডফ্রেও ন্যান্সিকে এড়িয়ে যেতে চাইলেও, মোটামুটি ন্যান্সিকে যখন গডফ্রে বললো যে ডান্স করার জন্য, তখন সে কিন্তু অ্যাকসেপ্ট করলো। তো এইভাবে মোটামুটি চলছে কাহিনী। দ্য ফিডলার কামস ইন অ্যান্ড আফটার প্লেইং আ ফিউ প্রিলুডস। ফিডলার কি বলো তো, ফিডলার কি বলো, জানা আছে? দেখো, ফিডলার মানে হচ্ছে যে হচ্ছে ভায়োলিন বাজায়, হ্যাঁ, যে হচ্ছে ডান্সের ক্ষেত্রে মিউজিক। তোমরা কি টাইটানিক সিনেমা দেখছো? কখনো দেখছো? Yes, sir. ওখানে দেখবা যে ওই ডান্স পার্টিতে কি করে, গান করে না, বড় একটা ভায়োলিনের মতো ইয়া বাজায়, ওটাকে ফিডলার বলা হয়। ফিডলার যে বাজায় তাকে বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, তো comes in and after playing a few preludes, he leads the guest to the white parlor where the dancing begins. হ্যাঁ, হোয়াইট পার্লারে ডান্সিংটা শুরু হবে। কিছু প্র্যাকটিস হয়ে গেল। মিস্টার ম্যাসি and a few other townspeople sit off to one side, commenting on the dances. They notice Godfrey escorting Nancy off to the adjoining smaller parlor and assume that the two are going sweethearting. হ্যাঁ, তো যখন গডফ্রে কি করলো, ন্যান্সিকে একটা পাশে ছোট রুমে নিয়ে গেল, তখন সবাই ভাবতেছে এরা মনে এখন সুইট হার্টিং করতে যাচ্ছে, মানে কি একটু প্রেম বিনিময় করতে যাচ্ছে। ইন রিয়েলিটি কিন্তু বাস্তব কথা হলো, ন্যান্সি হ্যাজ টোন হার ড্রেস অ্যান্ড হ্যাজ আস্কড টু সিট ডাউন টু ওয়েট ফর হার সিস্টার টু হেল্প মেন্ড ইট। হ্যাঁ, কিন্তু আসলে তারা অন্য রুমে গেছে জাস্ট একটু বসে অপেক্ষা করার জন্য, যে তার সিস্টার এসে ড্রেসটা ঠিক করে দিবে। ন্যান্সি টেলস গডফ্রে দ্যাট শি ডাজ নট ওয়ান্ট টু গো ইনটু দ্যাট স্মলার রুম উইথ হিম অ্যান্ড উইল জাস্ট ওয়েট অন হার ওন। হ্যাঁ, তো ন্যান্সি বললো যে না, আমি তোমার সাথে যাবো না। হি ইনসিস্ট দ্যাট শি উইল বি মোর কমফোর্টেবল দেয়ার অ্যান্ড অফার টু লিভ। ওকে, টু হার ওন exasperation, Nancy is as annoyed as she is relieved by Godfrey's offer. হ্যাঁ, মানে ন্যান্সি যখন গডফ্রে যখন অফার করলো, হ্যাঁ, যে তোমার ওখানে যাওয়া উচিত, ওখানে গেলে তুমি কমফোর্টেবল বোধ করবে, সে কিছুটা হতাশ হলেও পরবর্তীতে অবশ্য সে একটু রিলিভড হলো আর কি। রিলিভড মানে কি, আশ্বস্ত বোধ করলো। হি টেলস ন্যান্সি দ্যাট ড্যান্সিং উইথ হার মিনস ভেরি মাচ টু হিম অ্যান্ড আস্কস ইফ শি উড এভার ফরগিভ হিম ইফ হি চেঞ্জ হিজ ওয়ে। হ্যাঁ, মানে ন্যান্সিকে সে একটু বললো যে তার সাথে ডান্স করাটা তার জন্য অনেক কিছু, হ্যাঁ, এরকম আর কি গডফ্রে বলতেছে। অ্যান্ড আস্ক ইফ শি উড এভার ফরগিভ হিম ইফ হি চেঞ্জ হিজ ওয়েজ। হ্যাঁ, যে হয়তো তার আচার আচরণে কোনো যদি কিছু থেকে থাকে তাহলে ক্ষমা করে দিতে অনুরোধ করলো আর কি। শি রিপ্লাইজ দ্যাট ইট উড বি বেটার ইফ নো চেঞ্জ ওয়াজ নেসেসারি। হ্যাঁ, তাহলে শি রিপ্লাইজ দ্যাট ইট উড বি বেটার ইফ নো চেঞ্জ ওয়ার নেসেসারি, মানে চেঞ্জ যদি না হয়। হ্যাঁ, মানে চেঞ্জ করা মানে কি, যে ড্রেস চেঞ্জের ব্যাপারটা। গডফ্রে অ্যাওয়ার দ্যাট ন্যান্সি স্টিলস কেয়ার ফর হিম। হ্যাঁ, ন্যান্সি যে গডফ্রের কথা ভাবছে বা কেয়ার করছে, এটা সে জানলো আর কি, বা বুঝে গেল। টেলস ন্যান্সি দ্যাট শি ইজ হার্ড হার্টেড হোপিং টু প্রভোক আ কোয়ারেল। এবং ন্যান্সিকে সে একটু বললো যে তুমি সবসময় কঠিন হৃদয়, না, তুমি সবসময় আমার সাথে ঝগড়া করতে চাও। জাস্ট দেন হাউএভার প্রিসলি অ্যারাইভস টু ফিক্স দ্য হেম অফ ন্যান্সিস ড্রেস। গডফ্রে এক্সাইটেড বাই দ্য অপরচুনিটি টু বি নিয়ার ন্যান্সি ডিসাইডস টু স্টে উইথ দেম রাদার দ্যান গো ব্যাক টু দ্য ডান্স। তো যখন ন্যান্সি প্রিসিলা এসে গেল তার ড্রেসটা ঠিক করে দেওয়ার জন্য, তো গডফ্রে আর সরে যায়নি, বরং সে ওখানেই থাকলো ন্যান্সির সাথে কিছু সময় কাটানোর জন্য। তাই বলছে, দেখো, গডফ্রে এক্সাইটেড বাই দ্য অপরচুনিটি, মানে খুশি হয়ে যে কতটুকু ন্যান্সির সাথে থাকা যায়। হ্যাঁ,
ন্যান্সির কাছাকাছি থাকা যায় কিনা, সে ডিসাইডস টু স্টে উইথ দেম রাদার দ্যান গো ব্যাক টু দ্য ডান্স। ডান্সে না গিয়ে সে তাদের সাথেই থেকে গেল। মানে এখানে একটা ওই ন্যান্সি এবং গডফ্রির মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারটা কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকলো। আশা করি আগামী দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের, যেহেতু আর আর কয়টা চ্যাপ্টার আছে? 12, তাই তো? এখনো 19টা নাকি? আগামী দিনের মধ্যে আমরা শেষ করে ফেলার চেষ্টা করবো। 3টা ক্লাস লাগতে পারে, তো যদি আমরা আগামী দিন ছোট ছোট চ্যাপ্টার পাই। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টার আছে ছোট, হ্যাঁ হয়তো হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে যাবে আগামী দিন। পার্ট 2-তে মাত্র 4টা চ্যাপ্টার আছে, 4টা না 5টা, তা তো বড়ই আছে। আচ্ছা, তো যাই হোক, আমি শিটটা একটু শেয়ার করে দিব, তোমরা যতটুকু পড়ানো হলো একটু নিচ থেকে পড়ে নিবা সবাই। হ্যাঁ, আর গুগল ক্লাসরুমে অ্যাড করা হয়নি আমাকে। করে দিব, সমস্যা নেই। যেহেতু রাতে রিভিউ করা হয়েছে, তুমি মেসেজ দিয়ে রেখো, আমি যুক্ত করে দিব। আচ্ছা, আচ্ছা, এমনি কারো কোনো কথা আছে? হুম, না স্যার। ঠিক আছে। ওকে, 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 বাই।